everyone, আমরা হচ্ছে তোমার 24 সালে যে এইচএসসি বোর্ড কোশ্চেন, তো আমরা বোর্ড ওয়াইজ প্রত্যেকটা বোর্ডের সমাধানটা মেইনলি দেখবো। তো আজকে হচ্ছে আমাদের যশোর বোর্ডের সমাধান। তো যশোর বোর্ডের আমরা হচ্ছে 24-এ যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু সলভ করবো, ঠিক আছে? যশোর বোর্ড যে 24-এ তোমার যে কোশ্চেনগুলো আসছে, তো এগুলো আমরা একটু সলভ করবো। দেখো, প্রথম কোশ্চেনটা ছিল তোমার হচ্ছে ভেক্টর থেকে। তো এখানে মেইনলি হচ্ছে ভেক্টরের উপাংশে বিভাজন, এই কনসেপ্টটা দরকার হয়। তোমাকে দেওয়া আছে যে F1 ভেক্টরের ভেক্টর রূপ বের করতে হবে, যে F1 এর ভেক্টর রূপটা নির্ণয় করতে হবে। তোমাকে F1 দেওয়া ছিল, F2 দেওয়া ছিল, এবং F1 ভেক্টরটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে, এবং F2 ভেক্টর কি আছে, x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। আমরা প্রথমটা খুব ইজিলি বের করতে পারি, যে F1 এর ভেক্টর রূপ বের করতে হবে। তার মানে আমাকে এইদিকে দেওয়া ছিল সেই F1 ভেক্টরের মান। এই F1 ভেক্টরের মান দেওয়া আছে কত বলতো, 15 নিউটন। তাহলে F1 ভেক্টরটা তোমার x অক্ষের সাথে কত কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে। আমি F1 কে সুন্দর মতো দুইটা উপাংশে ভাগ করে ফেলবো। একটা হচ্ছে x অক্ষের দিকে, তাহলে F1 ভেক্টরের x অক্ষের উপাংশ কত হবে? আমি ধরলাম যে F1 ভেক্টরের x অক্ষের উপাংশ হচ্ছে F1x। এটা হবে হচ্ছে F1 cos 30 ডিগ্রি। সো আমরা জানি যে উপাংশে বিভাজনের ক্ষেত্রে যে উপাংশের সাথে কোণ থাকে তার cos হয়, অর্থাৎ F1x = F1 cos 30, এবং উল্লম্ব উপাংশ বা y উপাংশ হচ্ছে F1y। সো এটা হবে হচ্ছে F1 sin 30 ডিগ্রি, ঠিক আছে? এখন তোমাকে এটা ভেক্টর রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি ভেক্টর রূপে প্রকাশ করতে চাই, তো এগুলো হচ্ছে আমার F1 এর দুইটা উপাংশের মান। তো আমি যখন একটা স্কেলারকে ভেক্টরে প্রকাশ করব, তখন এই প্রত্যেকটা মানের সাথে একক ভেক্টর গুণ করতে হয়। তার মানে এই যে F1 এর যে ভেক্টর রূপ, অর্থাৎ F1 এর যে ভেক্টর রূপ হবে, সেই রূপটা হচ্ছে এরকম হবে যে F1x ইন্টু হচ্ছে i প্লাস F1y ইন্টু হচ্ছে j, অর্থাৎ x অক্ষে বরাবর যে উপাংশ আছে তার সাথে আমরা একক ভেক্টর i নিলাম, এবং y অক্ষ বরাবর যে উপাংশ আছে তার সাথে কি করতেছি, j নিচ্ছি। এখন একটু খেয়াল করো যে তোমার এই যে F1x যে উপাংশটা আছে, এই উপাংশটা আসলে কি, তোমার x এর বিপরীত দিকে না? x অক্ষ হইলে আমার এই দিকটা হচ্ছে পজিটিভ, আর এটা আসলে কি, নেগেটিভ। এই জন্য আমার এই উপাংশটা আমরা কি করব, মাইনাস নিতে হবে, কারণ এটা তোমার কি আছে, x এর বিপরীত দিকে আছে। এখন তুমি এখানে মান বসায় দাও। F1 এর মান ছিল হচ্ছে 15 cos 30 ডিগ্রি, মাইনাস 15 cos 30 ডিগ্রি ইন্টু হচ্ছে i প্লাস 15 sin 30 ডিগ্রি ইন্টু হচ্ছে j। এক্স অক্ষের সাথে একক ভেক্টর i এবং y অক্ষের সাথে কি একক ভেক্টর j গুণ করলে হচ্ছে। তার মানে এখানে তুমি পাবা হচ্ছে যে মাইনাস 15 cos 30 মান হচ্ছে তোমার, এটা আমি একবারে করলে যত আসে এটা বসে দাও, cos 30 ইন্টু হচ্ছে 15। সো এটা করলে আসে যে cos 30 ইন্টু হচ্ছে 15। সো এটা পাবা হচ্ছে 12.99 বা 13 আসে অলমোস্ট, মাইনাস 13i, আর এটা করলে হচ্ছে cos sin 30 মান হচ্ছে হাফ, তাহলে এটা 7.5 ইন্টু হচ্ছে 3। সো এটাই হচ্ছে আমার সেই F1 ভেক্টরের কি রূপ, ভেক্টর রূপ। সো এটা আমার লাগতেছে, বা এটা গ নম্বরে চাইছে, এটাই হচ্ছে আমার সেই F1 ভেক্টরের ভেক্টর রূপ, ঠিক আছে? এখন পরের কোশ্চেনটা কি বলছে, যে F1 প্লাস F2 এবং F1 মাইনাস F2 লম্ব কিনা, অর্থাৎ এই যে এই দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফলটা পরস্পর লম্ব হবে কিনা। তাহলে আমরা জানি যে লম্ব হইতে গেলে কি হইতে হয়, যে দুইটা ভেক্টরের ডট গুণফল = 0 হয়ে যায়। তার মানে দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের ডট গুণফলটা আমরা বের করব, যদি 0 হয় তাহলে ভেক্টর দুইটা কি হবে, লম্ব হবে। তাহলে আমার এই ক্ষেত্রে F1 টা ভেক্টরটা আমরা বের করে ফেলছি। সিমিলার ভাবে আমরা F2 ভেক্টরটা বের করব, ঠিক আছে? F2 এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, F2 এর ক্ষেত্রে যে F2 ভেক্টরটা তোমার এই যে এই ডিরেকশনে ছিল, এবং F2 এর মান তোমাকে দেওয়া আছে 10 নিউটন, ঠিক আছে? এখন F2 ভেক্টরটা যত কোণে ছিল সেই কোণটা কত, 30 ডিগ্রি। সিমিলার ভাবে তুমি F2 কে দুইটা উপাংশে ভাগ করে ফেলো। তার মানে F2 এর এই যে x অক্ষের দিকে যে উপাংশ আছে, তুমি ধরো যে এই উপাংশ হচ্ছে F2x। সো এটা কত হবে, F2 cos 30 ডিগ্রি, যার সাথে কোণ তার cos। তাহলে F2 এর x অক্ষের দিকের উপাংশ কত, F2 cos 30, এবং এই যে উলম্ব উপাংশ বা y অক্ষের দিকে যে উপাংশ, এটা হচ্ছে F2y। এটা হবে হচ্ছে F2 sin 30 ডিগ্রি, ঠিক আছে? এখন আমি F2 কে ভেক্টর আকারে প্রকাশ করব। তাহলে F2 কে যদি ভেক্টর আকারে লিখতে চাই, তার মানে F2 ভেক্টর এটা হবে হচ্ছে এই যে F2x ইনটু হচ্ছে i, অর্থাৎ F2 কে তুমি দুইটা উপাংশে ভাগ করলে যে উপাংশ পাচ্ছিলা, সেই উপাংশের সাথে x এর সাথে i এবং y এর সাথে কি করতেছো, j গুণ করে দিচ্ছ। F2x i প্লাস
f2y ইন্টু হচ্ছে j। এখন মান বসায় দাও f2 ভেক্টরের ক্ষেত্রে, এটার মান 10 cos 30 ইন্টু হচ্ছে i, এবং এই ক্ষেত্রে তোমার f2x এই উপাংশ কিন্তু ধনাত্মক x অক্ষ বরাবরই আছে। এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার প্লাস 10 sin 30 ইন্টু হচ্ছে একক ভেক্টর কত j। এটা করলে পাবা হচ্ছে তোমার 8.66 i প্লাস এটা আসে হচ্ছে আমার 5j। সো এটা হচ্ছে আমার সেই দুইটা ভেক্টর যে আমি গ নম্বর থেকে f1 ভেক্টরটা বের করে ফেলছি, আর ঘ নম্বরের কোশ্চেনটার আনসার করার ক্ষেত্রে আমাকে f2 ভেক্টরটাও লাগতো। সো আমি f2 ভেক্টরটা বের করে ফেলছি। এখন দুইটা ভেক্টরের যোগ করব এবং দুইটা ভেক্টরের বিয়োগ করব, দেন ওই যোগফল এবং বিয়োগফলের ডট গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তো আমরা যোগ করে ফেলি, দুইটা ভেক্টর যোগ করলে আসলে কত হয়। এখন তুমি এরকম ধরে নাও যে যোগফল, ঠিক আছে, ধরে নাও বা ধরি এই যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু ধরো হচ্ছে f1 প্লাস f2। ঠিক আছে, f1 প্লাস f2 এটা যোগফল কত ধরছি আমরা, a ধরছি, কোনো সমস্যা নাই। সো এটা তোমার a ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে, f1 এর মান ছিল -13i, নরমালি যোগ করে দিবা বীজগণিতের নিয়মে, প্লাস 7.5 ইন্টু হচ্ছে যে প্লাস এটা ছিল তোমার 8.66i প্লাস কত 5j। এখন তোমার এটা যোগ করলে কত আসে, এটা তোমার -13 প্লাস 8.66, এটা হচ্ছে 4.44 -4.44 i হচ্ছে প্লাস 7 5 হচ্ছে 12.5 ইন্টু হচ্ছে j। এটা হচ্ছে আমার সেই যোগফল, তার মানে f1 প্লাস f2। সিমিলার ভাবে তুমি যে b ভেক্টর সমান ধরে নাও f1 ভেক্টর মাইনাস f2 ভেক্টর, বিয়োগ করতে হবে -13i প্লাস 7.5 ইন্টু j মাইনাস এটা হয়ে যাবে 8.66 ইন্টু হচ্ছে i মাইনাস 5j। এখন এটা মাইনাস প্লাস, তার মানে 21 পয়েন্ট যে -21.66i, আর এটা পাবা হচ্ছে প্লাস 2.5 ইন্টু হচ্ছে j। ঠিক আছে, অর্থাৎ আমরা এই যে দুইটা ভেক্টরের যোগফল আর বিয়োগফলটা বের করে ফেলছি। এখন এই যোগফল এবং বিয়োগফল যদি ডট গুণ করার পরে শূন্য আসে তখন কি হবে, লম্ব। তার মানে আমরা এরকম করে ফেলতে পারি, আচ্ছা a ডট b। তো a ডট b করা মানে আসলে f1 প্লাস f2 ডট f1 মাইনাস f2 করাই। f1 বা a ডট b, এটা ছিল তোমার হচ্ছে এইটা, মানে এটা হচ্ছে -4.44i প্লাস 12.5 ইন্টু হচ্ছে যে ডট গুণ করবে এর সাথে হচ্ছে -21.66 প্লাস 2.5 ইন্টু হচ্ছে যে ডট গুণ তো আমরা পারি, এটার সাথে বা i এর সাথে i ডট গুণ করবা, i এর সহগের সাথে i এর সহগে ডট গুণ করতে হবে। তার মানে এটা তোমার আসছে হচ্ছে মাইনাস প্লাস 21.66 ইন্টু 4.44, সো এটা পাবো 96.17, সো 96.17, দেন প্লাস পরটা তোমার হচ্ছে 12.5 ইন্টু হচ্ছে 2.5, সেটা 31.25 তো যোগ করলে কত আসে, অবশ্যই জিরো আসতেছে না, 96.17 প্লাস 31.25, সেটা তোমার আসে 27.42। অর্থাৎ এই যে দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের ডট গুণফল ইজ নট ইকুয়াল 0, তার মানে দুইটা ভেক্টর পরস্পর কি নয়, লম্ব নয়। ঠিক আছে, অর্থাৎ আমি দুইটা ভেক্টরের ডট গুণ এবং ডট গুণ করার পরে শূন্য আসে নাই, এটা একটা ভ্যালু আসতেছে, তার মানে এই দুইটা ভেক্টর পরস্পর কি না, লম্ব নয়। ঠিক আছে, খুবই সিম্পল, জাস্ট তোমার এখানে উপাংশ বিভাজনের কনসেপ্টটা থাকলেই হচ্ছে। আচ্ছা পরেরটা বলছে এটা তোমার কাজ শক্তি ক্ষমতার। সো এখানে একটা আনত তল দেওয়া আছে, এই তলটা আসলে 15 ডিগ্রি কোণে আনত এবং এবি তলের দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। বলা আছে যে এবি একটা ঘর্ষণহীন তল, অর্থাৎ এবি তলে কোনো ফ্রিকশন নাই। এখন বলছে এ হতে বিতে যেতে কৃত কাজ কত হবে। এইটাকে আমার এই উপাংশ বা আনত তলে একটা বস্তু থাকলে তোমার সেই বস্তুর যে বিভাজনটা হয় সেই বিভাজনটা আমার দরকার। আনত তলে একটা বস্তু থাকলে তার ক্ষেত্রে আমরা বলের বিভাজনটা কেমনে করি। ঠিক আছে, তাহলে আমি যদি হচ্ছে তোমার 2 নম্বর সমাধান দেখতে চাই, তাহলে এটা কত হবে যে 2 এর ক্ষেত্রে দেখো
2 নম্বর সমাধান দুইয়ে তোমাকে একটা আনত তল দেওয়া আছে। এই তলের ক্ষেত্রে তোমাকে বলা আছে সেটা এরকম, এটা হচ্ছে তোমার সেই আনত তল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি। এখন এই আনত তলে তোমাকে বলা আছে যে আনত তলে এ বি এর দৈর্ঘ্য দেওয়া আছে, যে আনত তল এ বি হচ্ছে আমার 500 মিটার। এখন এই তলে একটা গাড়ি উঠতেছে উপরের দিকে, ঠিক আছে, একটি গাড়ি ট্রাক উঠতেছে, যে ট্রাকটাকে হচ্ছে উপরের দিকে উঠতেছে। এখন এই ট্রাকটার ভর দেওয়া আছে বা গাড়িটার ভর দেওয়া আছে কত, ওই আচ্ছা এই ট্রাকটার ভর দেওয়া আছে হচ্ছে তোমার 1000 কেজি। আচ্ছা ভরটা মিসিং, যে এটা তোমার ভর দেওয়া আছে কত, 1000 কেজি, ঠিক আছে। 1000 কেজি ভরের একটা ট্রাক, এই যে এ বি আনত তলে কি হচ্ছে এ থেকে বি এর দিকে মুভ করতেছে। এখন বলা হচ্ছে যে এ থেকে বি তে যেতে কৃত কাজ কত, এটা আমরা বের করবো। তাহলে এই ট্রাকটা তুমি যদি আনত তলে রাখো তাহলে এর ওজন কাজ করবে কোন দিকে বলো তো, ডিরেক্টলি নিচের দিকে ওজন কাজ করে না। এবং এই কোণটা ছিল তোমার কত, 15 ডিগ্রি। এই ওজনকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি এইরকম, এই কোণটাও কত হবে, 15 ডিগ্রি। এই উপাংশের মান কত হবে বলতো, এম জি কজ 15, যার সাথে কোণ তার কজ। আর এই যে এই উপাংশের মান কত হবে, এম জি সাইন 15 ডিগ্রি। এখন এই তলে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেই প্রতিক্রিয়া বল কত, আর তোমার এই তলের প্রতিক্রিয়া বলটা আসলে এম জি কজ 15 সমান এবং বিপরীত। তার মানে এই তলের যে প্রতিক্রিয়া আছে সেই প্রতিক্রিয়া হচ্ছে এম জি কজ 15 কে প্রশমিত করে, অর্থাৎ তোমার এই যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি কজ 15। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ এই যে এম জি এর এই উপাংশটা তল দ্বারা প্রশমিত হচ্ছে। তো একমাত্র এই তলের উপরে তোমার যে কার্যকর বল আছে, যে উপাংশটা কাজ করতেছে, এটা হচ্ছে এম জি সাইন 15 ডিগ্রি। তার মানে গাড়ি উপরের দিকে উঠতে চাইলেও তোমাকে এম জি সাইন 15 চাচ্ছে কি নিচের দিকে নামাইতে। তার মানে তুমি যদি উপরের দিকে ওঠো তাহলে অবশ্যই এই বলের বিরুদ্ধে কাজ করে উঠতে হবে, বুঝছো। আর হচ্ছে আমার এমজি কস 15 কে প্রশমিত করছে। তার মানে এখানে তোমার একমাত্র প্রেজেন্ট আছে কি এমজি সাইন 15 ডিগ্রি। এই বলটা কাজ করতেছে কিন্তু নিচের দিকে, বাট গাড়ি উঠতেছে কোন দিকে, উপরের দিকে। তার মানে তুমি আসলে এই যে এই বলের বিরুদ্ধে কাজ করে উপরের দিকে উঠতেছো, ঠিক আছে। এখন তোমার কার্যকর বল নিচের দিকে এবং তুমি উঠতেছো কোন দিকে, উপরের দিকে, বা তোমার সরণ হচ্ছে কোন দিকে, উপরের দিকে। এই ক্ষেত্রে বিষয়টা এরকম যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হবে, তো তোমার এটা সেই আন্তঃতল। এই তলে তুমি এই যে উপরের দিকে উঠতেছিল, কিন্তু কার্যকর বল কাজ করতেছে কোন দিকে বলো তো, যে নিচের দিকে না, হচ্ছে এমডি সাইন 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তোমার এই ক্ষেত্রে এই যে সরণ এবং যে বল ছিল সেই বলের মধ্যবর্তী কোণ কত, ডেফিনেটলি এই যে তোমার সরণ এবং কার্যকর বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। কারণ তোমার সরণ হচ্ছে এই তল বরাবর সামনের দিকে, কিন্তু কার্যকর বল তল বরাবরই ঠিক বিপরীত দিকে। এই জন্য তোমার সরণ এবং বলের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কাজের মান বের করতে পারি। তাহলে আমরা জানি যে এ থেকে বি তে যদি যাই তাহলে কৃত কাজ হবে ডাব্লিউ অফ এ বি ইজ ইকুয়াল টু, আমরা জানি যে এফ এস, সেখানে এস মানে আসলে এই যে এ বি তলের দৈর্ঘ্য, এফ এস কজ থেটা। তো এখানে থেটা বলতে আসলে বোঝায় যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে এই ক্ষেত্রে তোমার বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। আর এফ মানে হচ্ছে কোন বলের বিরুদ্ধে কাজ করতেছে বলতো, এমজি সাইন 15 এর বিরুদ্ধে। মানে এমজি সাইন 15 ডিগ্রি। এবি তলের দৈর্ঘ্য দেওয়া আছে 500, আর কজ সেটার মান কত হবে, 180 ডিগ্রি। তার মানে এখানে তোমার কজ 180 মান মাইনাস, সেটা মাইনাস আসতেছে। এম এর মান বসাও 1000, জি হচ্ছে 9.8, আর হচ্ছে সাইন 15 ইন্টু তোমার 50। এটা করলে যা আসে তাই, অর্থাৎ এবি তলে তোমার যে কাজ হচ্ছে সেই কাজের মানটা আমরা বের করে ফেলতে পারতেছি, ঠিক আছে। সো এটা আসে তোমার সাইন 15 ডিগ্রি ইন্টু হচ্ছে 500 ইন্টু 9.8 ইন্টু 1000। সো এটা আসে তোমার ইএনজিতে করি যে 1.26 ইন্টু 10⁶, অর্থাৎ তোমার এবি তলের কাজ হচ্ছে মাইনাস 1.26 ইন্টু 10⁶ জুল। এখানে আসলে কাজ নেগেটিভ বলতে বোঝাচ্ছে যে তোমার আনত তলের ক্ষেত্রে গাড়িকে নিচের দিকে টানতেছে এমজি সাইন 15, বাট গাড়ি উঠতেছে উপরের দিকে। তার মানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180, বা বল যেদিকে আছে সরণ হচ্ছে তার বিপরীত দিকে, এই জন্য কাজটা আসছে কি নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা বলছে যে এবি রাস্তা বরাবর গাড়ির বেগ 72 কিলোমিটার পার আওয়ার
সীমা অতিক্রম করতে পারবে কিনা। ঠিক আছে, মানে এবি রাস্তা বরাবর গাড়ির বেগ 72 কিলোমিটার/আওয়ার। এখন বলছে যে এইরকম বেগ নিয়ে তোমার এবি রাস্তাটা গাড়িটা অতিক্রম করতে পারবে কিনা। এখন একটা জিনিস বলা আছে তোমাকে, এই গাড়িটার ক্ষমতা দেওয়া ছিল, এখানে তুমি যে গাড়ি ইউজ করছো সেই গাড়ির ক্ষমতা দেওয়া আছে আমার, যে গাড়ির ক্ষমতা হচ্ছে আমার 152 বা 151.25 কিলোওয়াট এরকম ছিল। যে গাড়িটার ক্ষমতা দেওয়া ছিল এবং গাড়িটার ভরও দেওয়া ছিল 1000 কেজি। ঠিক আছে, 1000 কেজি ভরের একটা গাড়ি এবং যার ক্ষমতা হচ্ছে আমার 151.25 কিলোওয়াট। তো বলছে এবি রাস্তা বরাবর গাড়িটা তোমার বা গাড়ির বেগ 72 কিলোমিটার/আওয়ার সীমা অতিক্রম করতে পারবে কিনা। মানে এবি রাস্তা বরাবর গাড়িটা এই যে 72 কিলোমিটার/আওয়ার বেগে যাইতে পারবে কিনা এটা বের করতে হবে। তো 72 কিলোমিটার/আওয়ার মানে আসলে এটা বোঝায় যে 72 ইন্টু 1000 বাই হচ্ছে 3600 মিটার/সেকেন্ডে কত আসে। এটা করলে তোমার দুইটা শূন্য কেটে দাও, তাহলে এখানে তোমার 36 2 500 2, তার মানে এটা থাকে 20 মিটার/সেকেন্ড। অর্থাৎ এই যে এবি রাস্তা বরাবর বা এই তলে গাড়িটা আসলে 20 মিটার/সেকেন্ড বেগ নিয়ে অতিক্রম করতে পারবে কিনা, অর্থাৎ এই তল দিয়ে গাড়িটা কি 20 মিটার/সেকেন্ড বেগে যাইতে পারবে কিনা এটা আমাকে বের করতে হবে। এখন এই পুরা তলে আসলে গাড়ির বেগ কত হবে, এবি রাস্তা বরাবর গাড়ির বেগ 72 কিলোমিটার/আওয়ার সীমা অতিক্রম করতে পারবে কিনা। মানে এখন তোমাকে যে এবি রাস্তা বরাবর গাড়িটা যে বেগে চলতেছিল সে বেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড। এখন এই বেগের জন্য গাড়িটা তোমার এই যে 500 মিটার ক্রস করতে পারবে কিনা এটা আমাকে বের করতে হবে। সেটা খুবই সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই যে গ নম্বর থেকে দেখছি যে গাড়িটার এই যে পেছন দিকে তোমার যে কার্যকর বল কাজ করতেছে বা নিচের দিকে তোমাকে যে বলে টানতেছিল সেই বলটা ছিল কত, mg sin 15 ডিগ্রি। ঠিক আছে, এখানে কার্যকর বল কত, mg sin 15 ডিগ্রি। এবং গাড়িটা তোমার এই তলে ট্রাই করতেছে কত বেগে ওঠার জন্য, এটা হচ্ছে তোমার 20 মিটার/সেকেন্ড বেগে ওঠার জন্য, বা উঠতে পারবে কিনা এটা আমাকে বের করতে হবে। তো আমরা একটা সূত্র জানতাম না যে ক্ষমতা বের করার ক্ষেত্রে আমাদের ক্ষমতার একটা সূত্র ছিল যে ক্ষমতা P ইজ ইকুয়াল টু F ইন্টু ভি। অর্থাৎ একটা যখন কোনো একটা বস্তু বা গাড়ি সমবেগে চলে, তোমাকে ওই কোশ্চেনটা কিন্তু বলছে যে গাড়ির বেগ মানে এবি রাস্তায় গাড়ির বেগ কত হবে 20 মিটার/সেকেন্ড, এরকম বেগ নিয়ে সে অতিক্রম করতে পারবে কিনা। মানে পুরা রাস্তায় তোমার বেগ থাকবে 20 মিটার/সেকেন্ড। তাহলে আমরা ক্ষমতা এখানে বের করবো যে 20 মিটার/সেকেন্ড বেগে পুরা রাস্তা অতিক্রম করতে গেলে গাড়ির ক্ষমতা কত দরকার এইটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, যে এই পুরা রাস্তায় গাড়িটার বেগ 20 মিটার/সেকেন্ড থাকবে, ওই ক্ষেত্রে গাড়িটার ক্ষমতা কত দরকার এটা বের করতে হবে। তাহলে এখানে এফ মানে আসলে তুমি কোন বলের বিরুদ্ধে যাচ্ছ বলো তো। এফ মানে হচ্ছে আমাকে এই যে mg sin 15, mg sin 15 এরকম বল দিয়ে কিন্তু তোমাকে উপরের দিকে উঠতে হবে, ইন্টু ভি কত হবে 20। সেটা হচ্ছে আমার গাড়ির ক্ষমতা পাওয়া। এই ক্ষমতা করলে তোমার এম এর মান দেওয়া আছে 1000, জি হচ্ছে 9.8, এটা হচ্ছে সাইন 15 ডিগ্রি ইন্টু হচ্ছে 20 যেটা গাড়ির বেগ। এটা করলে আমরা পাবো হচ্ছে sin 15 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু 1000 সেটা হচ্ছে তোমার এন দিতে করো 50.72 ইন্টু 10⁻³ এত ওয়াট। মানে এই রাস্তায় যদি গাড়িটার বেগ 20 মিটার/সেকেন্ড বেগ হইতে হয় তাহলে তোমার এই ক্ষেত্রে গাড়িটার আচ্ছা আমাদের 3 নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার নিউটনের মেকানিক্স থেকে। তো এটা হচ্ছে তোমার একটা চাকার ভর দেওয়া আছে, যে কোনো একটা চাকার ভর হচ্ছে 10 কেজি এবং ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার। চাকার ঘূর্ণন বেগ দেওয়া আছে 500 RPM, অর্থাৎ 500 রেভলিউশন/মিনিট। এবং চাকাটি ঘূর্ণন্ত অবস্থায় তোমার 6855 নিউটন মিটার টর্ক প্রয়োগ করা হলো। এখন তোমাকে বলছে যে চাকাটির ঘূর্ণন গতিশক্তি কত হবে। তো আমরা ডিরেক্টলি এটা সূত্র বসাইলে হয়ে যাবে যে চাকাটির ঘূর্ণন গতিশক্তি কত। তাহলে আমরা জানি যে কোনো একটা বস্তুর যে ঘূর্ণন গতিশক্তি ছিল, আমরা জানতাম যে ঘূর্ণন গতিশক্তি
ঘূর্ণন গতি শক্তি তোমার ইকে ইজ ইকুয়াল টু ছিল হাফ আই ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে আমার ঘূর্ণন গতি শক্তি, ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। সো এখানে আই হচ্ছে জড়তার ভ্রামক, সো আই হবে হচ্ছে চাকার জড়তার ভ্রামক। এটা আমরা জানি যে চাকা হচ্ছে তোমার গোলাকার, এই ক্ষেত্রে এটার জড়তার ভ্রামক এবং এই চাকার ভর দেওয়া আছে তোমাকে 10 কেজি এবং চাকার ব্যাসার্ধ দেওয়া আছে 0.5 মিটার। তাহলে এই চাকার তোমার যে জড়তার ভ্রামক হবে এটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার ইন্টু হচ্ছে ওমেগা স্কোয়ার। সো এই ওমেগাটা আসলে তোমার এই যে ঘূর্ণন বেগ এটা হচ্ছে 500 RPM, 500 রেভলিউশন পার মিনিট। সো এই ওমেগাটাকে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, যে ওমেগা ইজ ইকুয়াল টু তোমার 500 RPM। সো আরপিএম থেকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে আসবো। সো এটা লেখা যাবে হচ্ছে যে 500 ইন্টু টোয়াইস পাই বাই হচ্ছে 60। সো এত রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ রেভলিউশন পার মিনিট থেকে রেডিয়ান পার সেকেন্ডে আসতে গেলে পাই বাই 60 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা পাচ্ছি। তো তোমার এখানে ওমেগার মানটা আসে কত, এটা বের করো, দেন এখানে মান বসাইলে হয়ে যাবে। সো ওমেগার মানটা হচ্ছে তোমার 500 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 60। সো এটা আসে হচ্ছে 52.36, অর্থাৎ চাকাটার যে কৌণিক বেগ এটা ছিল হচ্ছে তোমার 52.36 রেডিয়ান পার সেকেন্ড। এটা তোমাকে দেওয়া আছে ওমেগার মানটা। সো আমরা এখানে যে ঘূর্ণন গতি শক্তির ফর্মুলা, সো এটা লেখা যায় 1/4 m আর স্কোয়ার ইন্টু হচ্ছে ওমেগা স্কোয়ার। সো এখানে মান বসালে হয়ে যাচ্ছে 1/4 m এর মান কত, m এর মান হচ্ছে 10, আর দেওয়া আছে 0.5 স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার, যেটা 52.36, যে 52.36 স্কোয়ার। সো এটা আমরা গুণ করলে আসলে ঘূর্ণন গতি শক্তি পেয়ে যাবো। আনসার ইন্টু 0.5 স্কোয়ার ইন্টু হচ্ছে 10 ইন্টু 1/4। সো এটা তোমার আসে হচ্ছে যে ঘূর্ণন গতি শক্তি চাকাটার, এটা আসে হচ্ছে আমার 13.48 জুল। সো এটা হচ্ছে আমার সেই ঘূর্ণন গতি শক্তি। সো এখানে তোমার কিছুই না, জাস্ট এই যে যে ঘূর্ণন বেগটা দেওয়া আছে এটাকে আমার রেভলিউশন পার মিনিটে আছে, এটা আমরা পাই বাই 60 দিয়ে গুণ করলে রেডিয়ান পার সেকেন্ডে আসতেছে। আর আই হচ্ছে আমার এই যে চাকার জড়তার ভ্রামক, যেটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। সো এটা করলে হয়ে যাচ্ছে। পরেরটা বলা আছে যে তোমার চাকাটি 10 সেকেন্ডে থামানো যাবে কিনা, অর্থাৎ আমরা এখানে দেখবো আসলে যে চাকাটাকে আসলে থামাইতে কত সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ 10 সেকেন্ডের মধ্যে চাকাটা থামানো যাবে কিনা। সো এটা আমরা বের করতে পারবো। আমরা এখানে সময় বের করব, 10 সেকেন্ড সময়ের মধ্যে চাকাটা থামানো যাবে কি না। অর্থাৎ আমরা এরকম লিখতে পারি, দেখো যে আমরা একটা সূত্র জানতাম যে ঘূর্ণন গতিশক্তি বা ঘূর্ণনের বেগের ক্ষেত্রে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি। সো আমার যদি চাকা 10 সেকেন্ড সময়ের মধ্যে থামাই ফেলতে হয়, অর্থাৎ টাইম তোমার 10 সেকেন্ড, এবং এখানে চাকাটা যে বেগে ঘুরতেছিল এটা হচ্ছে 50 RPM। সো এটা হচ্ছে আমার সেই ওমেগা নট। তাহলে হচ্ছে এই ওমেগা নটটা হচ্ছে তার আদি বেগ, অর্থাৎ 52.36 রেডিয়ান পার সেকেন্ড এরকম বেগে ঘুরতেছিল। এখান থেকে যদি চাকা থামাই ফেলি আমরা 10 সেকেন্ডের মধ্যে, তাহলে শেষ কৌণিক বেগ কত হবে, 0 রেডিয়ান পার সেকেন্ড। সো আমার এইখানে যে কৌণিক ত্বরণ আলফাটা মিসিং, সে আলফাটা আমি কেমনে বের করতে পারি, বা টর্ক দেওয়া আছে, দেখো তুমি চাকার উপরে যে টর্ক দিছিলা সেই টর্ক হচ্ছে 6855 নিউটন মিটার। তাহলে আমরা জানি যে টর্ক টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আই আলফা। আমরা এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, টাউ বাই হচ্ছে আই। সো টাউ এর মান দেওয়া আছে তোমাকে 6855, আই হচ্ছে চাকার জড়তার ভ্রামক, যেটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার। এটা আমরা আলফার মানটা বের করতে পারি এখান থেকে 6855, হাফ এম এর মান হচ্ছে তোমার 10, আর হচ্ছে 0.5 স্কোয়ার। সো এটা করলে আমরা কৌণিক ত্বরণটা পেয়ে যাবো, অর্থাৎ আলফার মানটা চলে আসতেছে আমাদের। সো এটা 0.5 স্কোয়ার ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে 0.5, so 1.25, 6855 ডিভাইড বাই আনসার, এটা 5484, অর্থাৎ তোমার এই যে কৌণিক ত্বরণ আসছে হচ্ছে 5484 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সো এটা হচ্ছে আমার সেই কৌণিক ত্বরণ। সো এই মানটা আমি এই সমীকরণে বসাই দেব, অর্থাৎ এইখানে থেকে
আমি টির মানটা বের করতে যাচ্ছি। অর্থাৎ এখান থেকে এরকম লেখা যায় আলফা টি ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট বাই হচ্ছে আলফা। তো ওমেগা 0, ওমেগা নটের মান কত 52.36 বাই হচ্ছে আলফার মান কত আসছে 5484। তো 5484 অর্থাৎ 55.36 ডিভাইডেড বাই 5484। সেটা করলে আসে তোমার 0.010 সেকেন্ড। অর্থাৎ তোমার কোশ্চেনটা ছিল যে এত সেকেন্ড, অর্থাৎ তুমি যদি চাকার উপরে যে এত নিউটন মিটার টর্ক প্রয়োগ করো তাহলে চাকাটা তোমার 1 সেকেন্ডেরও অনেক কম সেকেন্ড সময়ের মধ্যে। যে সমস্যাটা ছিল এটা তোমার দুইটা গ্রহ দেওয়া আছে, এ গ্রহ এবং বি গ্রহ, এবং দুইটা গ্রহের কেন্দ্র থেকে দূরত্ব বলা আছে d = 1.5 × 10⁶ কিলোমিটার, এবং তোমাকে দুইটা গ্রহের ভর দেওয়া আছে। এখন বলছে যে পি বিন্দুতে প্রাবল্য কত হবে, এবং বলা আছে যে পি বিন্দু হচ্ছে এই যে এ বি এর মধ্যবিন্দু। সো পি হচ্ছে আমার এ বি এর মধ্যবিন্দু। সো আমরা দুইটা গ্রহের জন্য পি তে প্রাবল্য বের করব, এবং মনে রাখবা যে বিন্দুতে প্রাবল্য বের করবা সেখানে সবসময় 1 কেজি ভরের বস্তু ধরে নিতে হবে যদি তোমাকে ভর দেওয়া না থাকে। আমার ফার্স্টের কাজ হচ্ছে তোমার 5 নম্বরের ক্ষেত্রে যে আমার যে দুইটা গ্রহ আছে সেই দুইটা গ্রহের জন্য পি তে প্রাবল্য বের করব। তো ফার্স্টে হচ্ছে তোমার এই যে এ গ্রহের জন্য পি তে প্রাবল্য, এ গ্রহের জন্য তোমার পি তে যে প্রাবল্য কাজ করতেছে এই প্রাবল্যটা বের করতে হবে। এই প্রাবল্য আমরা কি জানি, প্রাবল্য ই এ ছিল তোমার GMA বাই হচ্ছে r²। এইখানে তোমার এম এ মানে হচ্ছে যে এ গ্রহের ভর, এটা তোমাকে দেওয়া আছে, এবং এই যে আর হচ্ছে আমার এই যে এ গ্রহের কেন্দ্র থেকে এই দূরত্ব, তার মানে এই দূরত্ব কত হবে অবশ্যই ডি এর অর্ধেক, অর্থাৎ আর হচ্ছে d/2। সো ডির মানটা তোমাকে দেওয়া ছিল, বা আমরা এই মানটা বসাইতে পারি, অর্থাৎ ই এ প্রাবল্য GMA ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে আমার d/2 তার স্কোয়ার। যেহেতু তোমাকে বলা আছে পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তার মানে তোমার এই এ থেকে পি এর দূরত্ব হচ্ছে d/2। এটা করলে তুমি আসলে এখান থেকে ই এ প্রাবল্য পাচ্ছি না, এরকম এটাকে রেখে দাও, বা আমরা যদি স্কোয়ার করে দিতে চাই এটাকে এরকম লিখতে পারি GMA। সো এটা লেখা যায় d²/4। সো এই 4টা উপরে চলে যায়, তার মানে আমি এটাকে এরকমও লিখতে পারি যে 4GMA/d²। সো এখন যেহেতু প্রাবল্য একটা ভেক্টর রাশি তাহলে অবশ্যই কি আছে, এই প্রাবল্যের একটা দিক আছে। এখন এই দিকটা কোন দিকে হবে, তাহলে তোমার এই যে এ বিন্দুতে বা এ তে যে ভর আছে সেই ভরটা অবশ্যই পি এর ভর থেকে বড়, তার মানে এই ক্ষেত্রে প্রাবল্যের দিকটা হবে হচ্ছে তোমার এ গ্রহের দিকে। অর্থাৎ তোমার যে পি বিন্দুতে যে 1 কেজি ভরের বস্তু আছে এটাকে টানবে হচ্ছে আমার এ গ্রহের দিকে, অর্থাৎ পি এ বরাবর, অর্থাৎ এই দিকে হচ্ছে আমার সেই ই এ প্রাবল্য কাজ করতেছে। তার মানে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি বরাবর, পি থেকে এর দিকে, অর্থাৎ এটা হচ্ছে আমার পি এ বরাবর। ঠিক আছে, এখন সিমিলার ভাবে তুমি বি এর জন্য পি তে প্রাবল্য বের করবা। সো এই প্রাবল্যটা হবে কত, যে ইবি = GMB বাই হচ্ছে r²। সেখানে আর মানে আসলে d/2 তার স্কোয়ার। সো এটা তুমি পাবা হচ্ছে যে এটা স্কোয়ার করলে 4GMB বাই হচ্ছে d² পাচ্ছি। এখন এই প্রাবল্যের দিকটা কি হবে, অবশ্যই তোমার বি গ্রহের দিকে, কারণ বি এর ভরটা পি তে যে ভর আছে তার থেকে বেশি, তার মানে আমার এই দিকে সেই ইবি প্রাবল্য কাজ করতেছে। এখন দেখো যে পি তে তোমার দুইটা প্রাবল্য আছে, এবং দুইটা প্রাবল্যের মধ্যবর্তী কোণ কত, বা দুইটা প্রাবল্য পরস্পর বিপরীত দিকে, তার মানে দুইটা প্রাবল্যের মধ্যবর্তী কোণ হচ্ছে 180, আর 180 হইলে লব্ধি কি হয়, দুইটা ভেক্টরের বিয়োগফল হয়েছে। অর্থাৎ তোমার পি তে যে লব্ধি প্রাবল্য হবে, যে পি তে লব্ধি প্রাবল্য, এটা হবে হচ্ছে আমার দুইটা প্রাবল্যের বিয়োগফল, অর্থাৎ পি তে লব্ধি প্রাবল্য ই = হবে ই এ মাইনাস ইবি। এটাকে বিয়োগ করলে আসলে আমি সে লব্ধি প্রাবল্য পেয়ে যাচ্ছি। এখন ই এর মান আমরা পাইছিলাম হচ্ছে 4GMA/d² মাইনাস 4GMB বাই হচ্ছে d²। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারি, দেখো যে 4G/d² এই মানটা কমন নেওয়া আছে, যে 4G/d², তাহলে এটা পাবো হচ্ছে আমরা MA মাইনাস MB। সো এখানে তোমার ভ্যালু বসাইলে তুমি আসলে আনসারটা পেয়ে যাবে, এবং আনসারটা হবে হচ্ছে 7 × 10⁻⁴। এখানে তোমার মান বসাইলে আসে 7 × 10⁻⁴। প্রাবল্য যেহেতু তার মানে এটা হচ্ছে নিউটন পার কেজি।
এটা তোমার সেই আনসার। ঠিক আছে, অর্থাৎ আমরা কিছুই না, জাস্ট দুইটা গ্রহের ভরের জন্য পিতে প্রাবল্য বের করছি, দেন লব্ধি প্রাবল্য, যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি তার মানে লব্ধি হচ্ছে দুইটার বিয়োগফলের সমান। কেন? কারণ পিতে দুইটা প্রাবল্য বা দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। আচ্ছা, এখন পরের কোশ্চেনটা বলছে যে এ এবং বি কোন গ্রহের পৃষ্ঠ হতে 1000 কেজি ভরের বস্তুকে মহাশূন্যে পাঠাতে বেশি গতিশক্তির প্রয়োজন। সহজ কথায়, যে এ গ্রহ এবং বি গ্রহ থেকে বা গ্রহের পৃষ্ঠ থেকে আমি 1000 ভরের একটা বস্তুকে মহাশূন্যে পাঠাবো, সেই মহাশূন্যে পাঠাইতে আসলে কোনটার ক্ষেত্রে গতিশক্তি বেশি হবে এটা বের করতে হবে। সো আমরা যে কাজ শক্তি উপপাদ্য জানি, সো ওইখান থেকে আসলে আমরা যে কাজ শক্তি উপপাদ্য ছিল হচ্ছে কৃত কাজ, এটা হচ্ছে গতি শক্তির সমান। অর্থাৎ আমরা জানি যে কোন একটা বস্তুকে মহাশূন্যে পাঠাইতে যে কৃত কাজ, এটা আমরা বের করতে পারি। অর্থাৎ কোন একটা বস্তুকে মহাশূন্যে পাঠাইতে, ধরো তোমার এটা হচ্ছে এ গ্রহ, এটা হচ্ছে আমার সেই এ গ্রহ। ঠিক আছে, এখন এই যে এ গ্রহের ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে। তো এ গ্রহ মানে এটা 6400 কিলোমিটার ব্যাসার্ধ, এবং এ গ্রহের ভর দেওয়া আছে 6 × 10⁻24 কেজি। এখন এইখান থেকে বা এটার পৃষ্ঠ থেকে আমি এই যে 1000 ভরের একটা বস্তুকে মহাশূন্যে পাঠাবো। এই মহাশূন্যে পাঠাইতে আসলে আমার টার্গেট হচ্ছে এটাকে ইনফিনিটিতে নিতে হবে। অর্থাৎ এ গ্রহের পৃষ্ঠ থেকে আমি 1000 ভরের একটা বস্তুকে মহাশূন্যে পাঠাবো। তো এই ক্ষেত্রে আমাকে বের করতে বলছে যে গতিশক্তি কত হবে। সো আমরা এখানে আসলে গতিশক্তি বের করব না, আমরা বের করবো হচ্ছে এখানে তোমার কৃত কাজ, অর্থাৎ কোন একটা গ্রহের পৃষ্ঠ থেকে একটা বস্তুকে অসীমে পাঠাইতে কি পরিমাণ কাজ করতে হবে এটা বের করব। কারণ আমরা জানি যে কাজ শক্তি উপপাদ্য থেকে, যে কাজ শক্তি উপপাদ্য ছিল একটা, যে কৃত কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে গতিশক্তির পরিবর্তন। অর্থাৎ কাজ শক্তি উপপাদ্য থেকে লেখা যায় যে কৃত কাজ অর্থাৎ ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে গতিশক্তি, অর্থাৎ কৃত কাজ হচ্ছে গতিশক্তির সমান। তার মানে আমরা এখানে কাজই বের করব এবং এই কাজটাই কি হবে? গতিশক্তি হবে। অর্থাৎ আমরা জানি যে অসীমে একটা বস্তুকে পাঠাইতে যে কাজ হয়, সেই কাজ ছিল হচ্ছে GMM বাই হচ্ছে আর। অর্থাৎ আমি যদি অসীমে কোনো একটা বস্তুকে উঠাইতে চাই, তাহলে যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজের মানটা হচ্ছে GMM বাই হচ্ছে আর। ঠিক আছে, এখানে তোমার যদি এ চিন্তা করতেছি আমরা, তার মানে জির মানটা আমরা জানি, এম হচ্ছে আমার এ গ্রহের ভর, আর এই স্মল এম তুমি যে বস্তুকে পাঠাচ্ছ সেই বস্তু, আর আর হচ্ছে আমার এ গ্রহের ব্যাসার্ধ 6400 × 10⁻³ মিটার। এই ক্ষেত্রে আমরা এ গ্রহের ক্ষেত্রে আসলে অসীমে পাঠাইতে কি পরিমাণ কাজ পাচ্ছি সেই কাজের মানটা আমরা বের করতে পারতেছি। ঠিক আছে, এবং এই কাজের মানটা হয় হচ্ছে এ গ্রহের ক্ষেত্রে তোমার এটা 6.25, অর্থাৎ এখানে মান বসালে তোমার আসে 6.25 × 10⁻10 জুল। এখন সিমিলার ভাবে তুমি বি এর ক্ষেত্রে কাজ বের করবে, সেটা কিচ্ছুই না, জাস্ট তোমার বি গ্রহের ক্ষেত্রে, যে বি গ্রহের পৃষ্ঠ থেকে আমি 1000 ভরের বস্তুকে অসীমে পাঠাইতে কাজ কত হবে। বি গ্রহের ক্ষেত্রে অসীমে পাঠাইতে কৃত কাজ ডাব্লু ইনফিনিটি GMB × M বাই হচ্ছে আর। তো এখানে আর হচ্ছে বি গ্রহের ভর, আর এমবি হচ্ছে বি গ্রহের ভর, এবং আর হচ্ছে বি গ্রহের ব্যাসার্ধ, আর এম তো হচ্ছে আমার সেই বস্তুর ভর। এইখানে তোমার যে জিনিসটা আছে এটা হচ্ছে 3.08, অর্থাৎ বি এর থেকে পাঠাইতে 3.08 × 10⁹ জুল, অর্থাৎ এত জুল পরিমাণ কাজ হয়। তাহলে কোন গ্রহের পৃষ্ঠ থেকে একটা বস্তুকে অসীমে পাঠাইতে বেশি গতিশক্তির প্রয়োজন হবে? অবশ্যই তোমার এ গ্রহের পৃষ্ঠ থেকে, কারণ এ গ্রহের পৃষ্ঠ থেকে তুমি একটা বস্তুকে পাঠাইতে বেশি পরিমাণ কাজ করতেছো, তার মানে এ গ্রহ থেকে একটা বস্তুকে অসীমে পাঠাইতে বেশি পরিমাণ গতিশক্তির প্রয়োজন হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার যশোর বোর্ডের একদম লাস্টের কোশ্চেনটা, 8 নম্বর কোশ্চেন, এবং এই কোশ্চেনটা যথেষ্ট তোমার কনসেপচুয়াল এবং গ্রাফ মোটামুটি বুঝে শেষ করতে হয়। এখানে বলা আছে দেখো যে চিত্রে 3 মোল গ্যাসের ক্ষেত্রে পি এবং ভি এর লেখচিত্র দেওয়া আছে। অর্থাৎ আমাকে 3 মোল গ্যাসের ক্ষেত্রে পি এবং ভি চাপ এবং আয়তনের গ্রাফ দেওয়া আছে। এখানে এ বি অংশে টি স্থির, তার মানে এই যে এ থেকে বি তে তুমি আসতেছো, এবং এ বি ধাপে হচ্ছে টি স্থির। টি স্থির হইলে এটা কোন প্রক্রিয়া বলো তো? অবশ্যই সমষ্ণ প্রক্রিয়া না? তার মানে এ বি হচ্ছে আমার কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। যে এ থেকে বি তে নিয়ে আসতেছে একটা গ্যাসকে, সেই গ্যাসের ক্ষেত্রে তোমার টি স্থির, তার মানে এবি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এবং অন এটিএম মানে এত প্যাসকেল, এটা আমরা জানি। এখন তোমাকে বলা আছে যে বি বিন্দুতে আয়তন কত হবে। তাহলে বি বিন্দুতে আয়তন কত হবে? দেখো আমাকে যে এ বিন্দুতে আয়তন বলা ছিল 0.02 ঘনমিটার বা মিটার কিউব।
এ পয়েন্টে আয়তন হচ্ছে 0.02 এবং এ পয়েন্টে চাপ দেওয়া আছে 4.8 ATM এবং আমি বিতে চাপ দেওয়া আছে 1.2 ATM এবং আমাকে বলছে যে বি বিন্দুতে আয়তন কত হবে, তার মানে আমি এইখানে আয়তন কত হবে এটা বের করবো। যেহেতু হচ্ছে আমার এ বি সমষ্ণ প্রক্রিয়া, তার মানে এখানে আমি বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ আমাদের বয়েলের সূত্র কি ছিল, যে পি অন ভি অন ইজ ইকুয়াল টু হচ্ছে পি টু ভি টু। এখানে তুমি এটাকে এরকম লিখো যে পি এ ভি এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি বি ইন্টু হচ্ছে ভি বি। এখানে তোমাকে যে পি এ অর্থাৎ এ পয়েন্টে যে চাপ দেওয়া ছিল এটা হচ্ছে আমার 4.8 ATM, সো এটাকে আমরা প্যাসকেলে নিয়ে যাই, তার মানে অন ATM সমান হচ্ছে এত প্যাসকেল, তার মানে 4.8 মানে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এবং এ পয়েন্টে যে আয়তন ছিল এটা হচ্ছে 0.02 ঘনমিটার এবং বি পয়েন্টে আয়তন কত হবে ভিবি এটা আমাকে বের করতে হবে এবং বি পয়েন্টে চাপ দেওয়া আছে 1.2 ATM, তার মানে 1.2 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আমরা এখান থেকে বি পয়েন্টে আয়তন কিন্তু সমষ্ণ প্রক্রিয়া, তার মানে বয়েলের সূত্র, যে বয়েলের সূত্র টেম্পারেচার স্থির, সো পি অন ভি অন ইজ ইকুয়াল টু পি টু ভি টু, সেটা লেখা যায় পি এ ভি এ বাই হচ্ছে পিবি। সেখানে মান বসালেই তোমার হয়ে যাচ্ছে, যে পি এর মান ছিল 4.8 ইন্টু 10⁵, এটা হচ্ছে 0.02 ডিভাইডেড বাই 1.2 ইন্টু 10⁵। এটা করলে তুমি আসলে এই যে বি পয়েন্টে যে আয়তন পাচ্ছ গ্যাসটা, সে আয়তন পাচ্ছ 0.08 এত মিটার কিউব, অর্থাৎ এটাই হচ্ছে আমার সেই বি পয়েন্টে গ্যাসটার আয়তন। তো কিছুই না এটা, কিন্তু পরের কোশ্চেনটা একটু দেখো, যে বলছে বি এবং সি বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে কিনা। সো এখানে আমাকে আসলে মেনশন করে নাই যে আসলে আমি কোন বেগ বের করব, বাট আমরা নর্মালি যখন কোনো গ্যাসের বেগ বের করতে হয় আমরা ওই বেগটাকে আসলে বর্গমূলীয় গড় বর্গ বেগটা বের করবো, অর্থাৎ বি এবং সি বিন্দুতে আমরা গ্যাসের বর্গমূলীয় গড় বর্গ বেগটা বের করবো। এই বেগটা আসলে কেমনে বের করা যায় এটা একটু দেখো, যে বি এবং সি বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে কিনা। এখন এই গ্রাফে আসলে বলা নাই যে আমার দুইটা ডিফারেন্ট গ্যাস, সো এখানে আসলে আমাকে 3 মোল গ্যাস বলা আছে ঠিকই, কিন্তু এটা আসলে একই গ্যাস ধরবা, গ্যাসের উপাদানটা সেম, অর্থাৎ যদি অক্সিজেন গ্যাস হয় তাহলে আমার পুরো কাহিনী অক্সিজেন গ্যাসের গ্রাফ, যদি কার্বন ডাইঅক্সাইড হয় তাহলে পুরোটাই কি কার্বন ডাইঅক্সাইডের গ্রাফ। তার মানে এখানে গ্যাসটা হচ্ছে উপাদানটা একই উপাদানের আছে, তার মানে একই উপাদান হইলে আণবিক ভর কি হবে সেম থাকবে। আচ্ছা, বি এবং সি বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে কিনা এটা আমরা বের করবো। এটা করতে গেলে আমাকে হচ্ছে এই যে এ থেকে বি সমষ্ণ প্রক্রিয়া, এখন আমি বিতে টেম্পারেচার কত এটা বের করবো, যে বি পয়েন্টে গ্যাসের টেম্পারেচার কত হবে এইটা আমরা বের করার ট্রাই করব, যে বিতে গ্যাসের টেম্পারেচার বা চাপ কত হবে। আচ্ছা, আমরা ঘ নম্বরের ক্ষেত্রে আগে হচ্ছে বি বিন্দুতে তাপমাত্রা বের করব, বি বিন্দুতে গ্যাসের তাপমাত্রা কত। আমরা বি বিন্দুতে তাপমাত্রা পাইলে আসলে বি বিন্দুতে যে বর্গমূলীয় গড় বর্গবেগ এটা বের করতে পারি। সো আমরা বি পয়েন্টের ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, যে বি পয়েন্টে তোমাকে চাপ দেওয়া আছে না, বি পয়েন্টে চাপ হচ্ছে 1.2 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার এবং বি পয়েন্টে আয়তন আমরা বের করে আসছি না গ নম্বর থেকে, যে বি পয়েন্টে আয়তন ছিল হচ্ছে 0.08 মিটার কিউব, এটা আমরা গ নম্বর থেকে পাইলাম। এবং আমরা বি পয়েন্টে টেম্পারেচার বের করবো, যেটা টিবি ইজ ইকুয়াল টু হট, এবং এখানে এন বলা আছে কত 3 মোল গ্যাস, সো এন এর মান হচ্ছে আমার 3 মোল। আমরা একটা সমীকরণ জানি না যে আদর্শ গ্যাসের সমীকরণ, যে পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর টি। এই টিটা আসলে বের করব, টিটা হবে হচ্ছে আমার বি পয়েন্টে তাপমাত্রা, সো এটা লেখা যায় পিবি ভিবি বাই হচ্ছে এন ইন্টু আর। সো পিবির মান হচ্ছে তোমার 1.2 ইন্টু 10⁵, ভিবির মান হচ্ছে 0.08, এন এর মান কত 3 এবং আর এর মান কত হবে, যেহেতু আমি এখানে চাপ এবং আয়তন দুইটাই এস এককে রাখছি, তার মানে আর এর মানও হবে হচ্ছে আমার এস এককে 8.314। সো এটা করলে হচ্ছে আমি বি পয়েন্টে গ্যাসটার যে আয়তন আছে এটা বের করে ফেলতে পারতেছি এবং এই আয়তনটা আসে হচ্ছে আমার 384.89, অর্থাৎ বিতে যেটা আসে 384.89 কেলভিন, অর্থাৎ এটা হচ্ছে আমার বি পয়েন্টে গ্যাসটার তাপমাত্রা কত এটা। সো আমি বিতে তাপমাত্রা পাইলাম, সো বিতে আমি বর্গমূলীয় গড় বর্গবেগ বা এটা বের করা যাবে। এখন দেখো বি থেকে সিতে আসছে, এখন বি থেকে সিতে
আয়তন কি চেঞ্জ হচ্ছে? দেখো হচ্ছে বি থেকে বি পয়েন্টেও তোমার যে আয়তন ছিল, সিতেও আয়তন সেম, তার মানে বি থেকে সি আয়তন সমান। আর আয়তন সমান হইলে এটাকে আমরা বলি হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। তাহলে বি থেকে সিতে সম আয়তন প্রক্রিয়া, কিন্তু বি এবং সি পয়েন্টের চাপ কিন্তু ভ্যারি করতেছে, তার মানে এখানে চাপ চেঞ্জ হচ্ছে। এবং আমি বি পয়েন্টে টেম্পারেচার জানি, তাহলে আমি সি পয়েন্টে টেম্পারেচার বের করতে পারবো। তাহলে আমরা সম আয়তন প্রক্রিয়া, এই ক্ষেত্রে আসলে আমরা গেল-সাকের যে সূত্রটা ছিল এটা লিখতে পারি। তাহলে আমরা এই যে বি থেকে সি, এটা কোন প্রক্রিয়া? সমায়তন। টিবি পাইছি 384.89, অর্থাৎ এই যে বি পয়েন্টে তোমার যে টেম্পারেচার সেই 384.89 কেলভিন, এটা আমরা পাই না। সো বি থেকে সি এটা হচ্ছে আমার সম আয়তন প্রক্রিয়া, বিসি হচ্ছে আমাদের সম আয়তন প্রক্রিয়া, ঠিক আছে। সম আয়তন প্রক্রিয়ায় কি আয়তন চেঞ্জ হচ্ছে না? তাহলে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি সূত্র, দেখো বি থেকে সি। সো আমি বিতে হচ্ছে পি পয়েন্টের চাপ জানি আমরা 1.2 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এবং বি পয়েন্টে টেম্পারেচার জানি না 384.89 কেলভিন। এবং তুমি বি থেকে সিতে আসছো, সিতে তুমি চাপ জানো, তার মানে পিসি এটা তোমার জানা আছে 0.6 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এবং সিতে তোমার টেম্পারেচার কত এটা তুমি বের করবা। তাহলে আমরা এখানে পি এবং পির মধ্যে সম্পর্ক ছিল এখান থেকে বের করতে পারি, যে আমরা লিখতে পারি এরকম যে পিবি বাই টিবি ইজ ইকুয়াল টু, কারণ আমরা জানতাম যে পি সমানুপাতিক কত টি, তাহলে এখান থেকে লেখা যায় যে পিসি বাই হচ্ছে টিসি। এখানে তোমার বের করতে হবে হচ্ছে টিসি, তাহলে টিসি ইজ ইকুয়াল টু লেখা যায় টিবি ইন্টু পিসি বাই হচ্ছে পিবি। এখানে মান বসাই দাও। তো টিবির মান হচ্ছে 384.89, পিসি কত? সি পয়েন্টের চাপ 0.6 ইন্টু 10⁵, এবং পিবি হচ্ছে বি পয়েন্টের চাপ 1.6 ইন্টু 10⁵। সো এটা করলে আসলে তুমি সি পয়েন্টে গ্যাসের যে টেম্পারেচার সেই টেম্পারেচার বের করতে পারবে 192.44 কেলভিন। আমরা এটা হচ্ছে সেই সি পয়েন্টের টেম্পারেচার। সো আমরা বি পয়েন্টে টেম্পারেচার বের করতে পারছি এবং সি পয়েন্টেও টেম্পারেচার বের করতে পারছি। তাহলে আমরা আসলে এখান থেকে এই টেম্পারেচারটা দিয়ে আসলে গ্যাসটির বেগ বের করে ফেলতে পারি। আমরা জানি এরকম লিখো বি পয়েন্টের ক্ষেত্রে বি বিন্দুতে যে বর্গমূলীয় গড় বর্গবেগ যে সি আর এম এস অফ বি ইজ ইকুয়াল টু, সূত্র ছিল 3RT, এটা হচ্ছে বি বাই হচ্ছে এম। সো এই এমটা হচ্ছে সেম থাকলে, কারণ তোমাকে এখানে যেহেতু বলা নাই যে দুইটা ডিফারেন্ট গ্যাস, সো ওই ক্ষেত্রে আমি ধরে নিব যে একটা গ্যাসের ক্ষেত্রে আমাকে গ্রাফ দেখানো হয়েছে, তার মানে গ্যাসের আণবিক ভরটা সমান আছে, অর্থাৎ এটা তোমার 1 নম্বর ইকুয়েশন। এবং সি গ্যাসের ক্ষেত্রে সিমিলার ভাবে লিখো যে সি আর এম এস অফ সি রুট ওভার 3RTC বাই হচ্ছে এম, এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। দেন তুমি জাস্ট এখান থেকে কি করবা, যে ভাগ করলে আমার কাজ শেষ, অর্থাৎ আমি 2 নম্বর ইকুয়েশনকে ভাগ করে দিব হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ তুমি এরকম লিখো যে CRMS অফ সি বাই হচ্ছে CRMS অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এখানে কাটাকাটি হবে, এটাকে একবার এরকম লেখা যায় 3RTC বাই এম ইন্টু হচ্ছে উপরে এম চলে যাচ্ছে, নিচে থাকতেছে 3RTB। সো এম এম কাটে, 3R কাটে, সো এখানে আমরা পাচ্ছি টিসি বাই হচ্ছে টিবি। সো টিসির মান ছিল হচ্ছে 194 মেবি, 192.41, 192.41, এটা তোমার 384.89। সো এটা করলে তুমি আসলে দুইটা গ্যাসের ক্ষেত্রে যে বর্গমূলীয় গড় বর্গবেগের যে অনুপাত সেটা আমরা পাচ্ছি। এবং এই অনুপাতটা কত আসে? এই অনুপাতের মান আসে হচ্ছে আমাদের 1 বা এটা করলে তুমি হচ্ছে এরকম পাবা যে 192.41 ডিভাইডেড বাই 384 ইন্টু 89, সেটাকে আবার বর্গমূল 0.707, সেটা আমরা পাচ্ছি 0.707। CRMS অফ সি আর এটা হচ্ছে CRMS অফ বি। তার মানে অনুপাতটা এরকম আসছে যে CRMS, এটা সি আর এটা হচ্ছে আমার বি, এই অনুপাতটা আসছে হচ্ছে আমার
0.707, আমরা এরকম লিখতে পারি যে সিসি ইজ ইকুয়াল টু 0.707 ইন্টু সিবি। তো এখান থেকে আমার বোঝা যাচ্ছে, তোমাকে বলছে যে গ্যাসটির বেগ ভিন্ন হবে কিনা, তাহলে ডেফিনেটলি ভিন্ন হবে। বা এখানে হচ্ছে আমার কোন মানটা বড়, এখানে হচ্ছে আমার সিবি অর্থাৎ বি পয়েন্টে গ্যাসটার বর্গমূলীয় গড় বর্গবেগটা বেশি, কারণ বি পয়েন্টে টেম্পারেচার বেশি। তো বি পয়েন্টের তোমার যে বর্গমূলীয় গড় বর্গবেগ সিবি ইজ গ্রেটার দ্যান সিসি, অর্থাৎ বি পয়েন্টের বর্গমূলীয় বা বেগটা হচ্ছে তোমার সি অপেক্ষা বেশি, বা সহজ কথায় বি এবং সি বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে বা সেম নয়। ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে তোমার যশোর বোর্ডের 6 নম্বর কোশ্চেনটা, এটা তোমার 7 নম্বর চ্যাপ্টারের কোশ্চেন, যে পদার্থের গাঠনিক ধর্ম। সো এই কোশ্চেনটা দেখো, তোমাকে বলা আছে 3 মিটার লম্বা ও 4 × 10⁻⁶ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ধাতব তারের এক প্রান্তে হচ্ছে আমি 10 কেজি ভরের ঝুলানো হইলে এর দৈর্ঘ্য হচ্ছে 1% বৃদ্ধি পায়। তুমি একটা ধাতব তারের দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, এখন এই তারে তুমি 10 কেজি ভর ঝুলাও, দৈর্ঘ্য বৃদ্ধি পায় কত মিটার? 1% দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এখন তোমাকে এখানে একটা ক্লু দেওয়া আছে যে বিভিন্ন ধাতুর পয়সনের অনুপাতটা দেওয়া আছে, যে লোহার ক্ষেত্রে তোমার সিগমার মানটা বা পয়সনের অনুপাতের মান 0.22, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 0.33 বা সীসার ক্ষেত্রে 0.44। যে বিভিন্ন ধাতু বা এখানে 3টা ধাতুর ক্ষেত্রে তোমাকে পয়সনের অনুপাতটা বলা আছে। এখন তোমাকে কোশ্চেন করছে যে তারটির দৈর্ঘ্য 1% বৃদ্ধিতে কৃত কাজ কত হবে। সো আমি তারটার দৈর্ঘ্য যদি 1% বাড়াই, সো 1% বৃদ্ধিতে কি পরিমাণ কাজ করতে হবে এটা আমরা বের করবো। সো এটা আমরা কেমনে বের করতে পারি, দেখো তারটির দৈর্ঘ্য 1% বৃদ্ধিতে কৃত কাজ কত হবে। আমাদের এরকম জিনিসটা ছিল যে তোমার একটা তার ছিল, যে এই তারটার যে আদি দৈর্ঘ্য এটা দেওয়া আছে 3 মিটার, যে 3 মিটার লম্বা একটা তার, তার মানে এই তারের যে ক্যাপিটাল এল এটা কত মিটার? 3 মিটার। এখন এই 3 মিটার তারের নিচে তুমি যদি একটা ভর ঝুলাও, সেই ভরটা ছিল হচ্ছে আমার 10 কেজি। তো 10 কেজি ভর ঝুলাইলে তুমি ঠিক এর নিচে যে বল কাজ করতেছে এই বলটা কত হবে? এম জি। তার মানে এম এর মান 10, জি কত হবে? 9.8। তার মানে এটা পাচ্ছি আমি 98 নিউটন। সো এরকম ভর ঝুলাইলে এই যে তারটার যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, এই দৈর্ঘ্য বৃদ্ধি তোমাকে বলা আছে 1%, এবং এই দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে আদি দৈর্ঘ্যের 1%। তার মানে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, এটা হবে হচ্ছে আমার আদি যে দৈর্ঘ্য ছিল এটা 3 মিটার। সো এই 3 মিটারের 1%, তার মানে 3/100, বা এটা তোমার আসে 0.03 মিটার। ঠিক আছে। তুমি 10 কেজি ভর ঝুলাইলে তারটার দৈর্ঘ্য হচ্ছে 1% বৃদ্ধি পাই। সো আদি দৈর্ঘ্যের 1% বৃদ্ধি, তার মানে 0.03 মিটার। সো এই বৃদ্ধিতে কৃত কাজ কত হবে এটা আমরা বের করবো। তাহলে আমরা জানি যে তারের দৈর্ঘ্য যদি আমি এল পরিমাণ বা 0.03 মিটার বৃদ্ধি করা হয়, তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ, আমার কৃত কাজ ছিল কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এফ এল। সো এখানে ডাব্লিউ হাফ, এফ এর মান কত? 98, এবং এফ এল এর মান হচ্ছে 0.03। সো এটা করলে তুমি আসলে কৃত কাজের মান কত আসে সেই মানটা আমরা পেয়ে যাচ্ছি, যেটা তোমার আসে হচ্ছে 0.5 ইন্টু 98 ইন্টু হচ্ছে 0.03। সো এটা আসে 1.47, অর্থাৎ যেটা তোমার কৃত কাজের মান আসছে 1.47 জুল। সো এটা জাস্ট কিছুই না, তোমার 1% দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ কত এটা আমরা বের করছি। সো এখানে সূত্র হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এফ এল। সো এফ এর মানটা তোমাকে দেওয়া আছে, এবং এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি 1%। সো এটা নিলে আমি আসলে কৃত কাজ পেয়ে যাচ্ছি। এখন পরের কোশ্চেনটা কি বলছে দেখো, যে তারটি কোন পদার্থের তৈরি। তার মানে তোমাকে যে উদ্দীপকটা দেওয়া আছে এখান থেকে তোমাকে আসলে বের করতে হবে এই তারটা আসলে কোন পদার্থের তৈরি, তার মানে লোহার নাকি অ্যালুমিনিয়ামের নাকি সীসার। সো এটা আসলে আমরা এই যে সিগমার মানটা বের করে ট্রাই করব। তো সিগমার মান যেটা হবে তার সাথে আসলে কম্পেয়ার করব যে উদ্দীপকে কোনটার সাথে আমাদের ম্যাচ করে এইটা। ঠিক আছে। সো আমরা সিগমার মানটা আসলে এখান থেকে বের করার ট্রাই করব। ওকে। তো তোমার তারের আদি দৈর্ঘ্য দেওয়া আছে, তোমার এই যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে না শুরুতে, তোমার তারটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হচ্ছে আমার 4 × 10⁻⁶ মিটার। আমরা ঘ নম্বরের ক্ষেত্রে এই সমাধানের ক্ষেত্রে দেখো শুরুতে তোমার যে আদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা বলা আছে A1 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 × 10⁻⁶ এত বর্গমিটার। ঠিক আছে। এই ক্ষেত্রফল থেকে আমরা যদি হচ্ছে এরকম লিখতে পারি না যে পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে 4 × 10⁻⁶ মিটার স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, আমরা এই যে আর হচ্ছে তোমার তারের প্রস্থচ্ছেদের যে ব্যাসার্ধ হয় সেই ব্যাসার্ধ,
সো আমি ব্যাসার্ধ থেকে ব্যাসে যাব, তাহলে পাই এটা কত হবে যে ডি বাই 2 তার স্কোয়ার ইন্টু হচ্ছে 4 ইন্টু 10⁻6। সো আমরা ব্যাসার্ধ থেকে ব্যাসে আসতে গেলে কি করছি, যে ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে আসলে কি পাচ্ছি, ব্যাসার্ধ, এবং এটা হচ্ছে আদি। এটা কিন্তু তোমার শুরুতে যে তারটার দৈর্ঘ্য যখন 3 মিটারই ছিল, তখন তারটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে এত। এর ওই ক্ষেত্রফল দিয়ে আমি আসলে আদি ব্যাস বের করতে চাচ্ছি। তার মানে এটাকে আমরা এরকম লিখতে পারি যে পাই ডি স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 10⁻6। তাহলে এখান থেকে আমরা এরকম লিখতে পারি যে ডি ইজ ইকুয়াল টু কত হয়, ডি ইজ ইকুয়াল টু তুমি পাবা একবারে যে 4 ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই পায়ের মান, সো 3.1416, জাস্ট ক্যালকুলেশন করলাম। সো এই ডি বা আদি ব্যাসের মানটা আমার আসে হচ্ছে 2.25। সো এটা ক্যালকুলেশন করলে এটা পাবা, এই মানটা 2.25 ইন্টু 10⁻3 মিটার, অর্থাৎ এটা হচ্ছে আমার এই তারটার যে আদি ব্যাস ছিল সেই ব্যাসটা আমি বের করে ফেলছি, যে তারের যে আদি ব্যাস। এখন কথা হচ্ছে তারটার দৈর্ঘ্য যখন 1% বৃদ্ধি করা হচ্ছে, তখন তার পরিবর্তিত ব্যাস বা ব্যাস কতটুকু হ্রাস পাবে সেটা বের করতে হবে। ঠিক আছে, আমার হচ্ছে ব্যাস হ্রাস লাগবে, কারণ আমি সিগমা বের করবো। কারণ আমরা সিগমার সূত্র কি জানি, যে সিগমা ইজ ইকুয়াল টু ছিল ছোট ডি বড় এল বাই হচ্ছে বড় ডি ছোট এল। এখানে ছোট ডি হচ্ছে ব্যাস হ্রাস, তো আমাকে এই ব্যাস হ্রাসটা বের করতে হবে, যে পার্শ্ব কি পরিমাণ কমে যাচ্ছে এটা বের করতে হবে। তাহলে ক্যাপিটাল ডি হচ্ছে আমার আদি ব্যাস, সো আদি ব্যাসটা আমরা বের করে ফেলছি। আমার লাগবে হচ্ছে ব্যাস হ্রাস, অর্থাৎ ব্যাস কি পরিমাণ হ্রাস পাচ্ছে ওইটা। সো ওইটা বের করতে গেলে আসলে আমরা এখানে একটা জিনিস দেখব, যে আমরা আয়তনটা ইকুয়াল করে দিব। সো আমরা এই যে এই ডিটা জাস্ট রেখে দিই, এইটুকুন আমরা বুঝছি। এখন পরিবর্তিত অবস্থায় কি করা হচ্ছে, দেখো তুমি একটা তারকে এরকম ছিল, যে আমার একটা তারের যে আদি দৈর্ঘ্য এটা ধরো হচ্ছে তোমার সে L1, সো এটা বলা আছে হচ্ছে আমার 3 মিটার, এবং এই অবস্থায় ওই তারটার যে ক্ষেত্রফল ছিল এটা ছিল হচ্ছে আমার A1। ঠিক আছে, এই ক্ষেত্রফল তোমাকে দেওয়া আছে যে 4 ইন্টু 10⁻6। কিন্তু তুমি এই তারটাকেই টেনে লম্বা করছো বা দৈর্ঘ্য বৃদ্ধি করছো কত, 1%। এই দৈর্ঘ্য বৃদ্ধি 1% মানে তোমার এটা আসছে 0.03 মিটার, আর এইরকম ছিল কত, 3 মিটার। ঠিক আছে, এখন দৈর্ঘ্য বৃদ্ধি যখন আমার 1% করা হচ্ছে, তখন এই তারটা চিকন হয়ে গেছে না, মানে তারটা চিকন হয়ে গেলে এর পরিবর্তিত ব্যাস কত হচ্ছে এটা আমরা বের করবো। যে তুমি যদি দৈর্ঘ্য 1% বৃদ্ধি করো, আমরা এই ক্যাপিটাল ডি মানে আদি ব্যাসটা লিখে রাখি 2.25 ইন্টু 10⁻3 মিটার। ঠিক আছে, এটা দেন এখান থেকে হচ্ছে আমরা এরকম লিখতে পারি যে তোমার শুরুতে তারের যে আয়তন ছিল, যে শুরুতে আয়তন ইজ ইকুয়াল টু হবে হচ্ছে পরিবর্তিত আয়তন, ইজ ইকুয়াল টু হচ্ছে তুমি যখন 1% বৃদ্ধি করতেছো সেই পরিবর্তিত অবস্থায় যে আয়তনটা আসতেছে সেই আয়তন। তোমার শুরুতে আয়তন ছিল কত, a ইন্টু L1 ইজ ইকুয়াল টু হচ্ছে A2 ইন্টু হচ্ছে আমার L2, a ইন্টু L1। সো এই একদম শুরুতে যে আয়তন এবং শেষে যে আয়তন, এই আয়তনটা সিমিলার করবে। শুরুর আয়তন A1 L1 ইজ ইকুয়াল টু হচ্ছে A2 L2। তোমার শুরুতে ক্ষেত্রফল ছিল কত, 4 ইন্টু 10⁻6, আর L1 এটা ছিল 3 মিটার, ইজ ইকুয়াল টু A2 আমরা বের করব যে পরিবর্তিত ক্ষেত্রফল কত, এবং L2 হবে হচ্ছে আমার যে তুমি 1% বৃদ্ধি করলে মোট যে দৈর্ঘ্য আসতেছে, অর্থাৎ L2 ইজ ইকুয়াল টু হবে 3 প্লাস 0.03, তার মানে এটা আসতেছে 3.03 মিটার। সো এখান থেকে আমি এই যে A2 মানটা বের করব, এবং এই মানটা তোমার আসে হচ্ছে 3.96। A2 বা পরিবর্তিত ক্ষেত্রফল 3.96 ইন্টু 10⁻6 মিটার স্কোয়ার। সো এটা হচ্ছে আমার তারের দৈর্ঘ্য যখন 1% বৃদ্ধি করা হচ্ছে তখন পরিবর্তিত ক্ষেত্রফল। দেন এই ক্ষেত্রফল থেকে আমি যে পরিবর্তিত অবস্থায় তারের ব্যাস কত আসতেছে এটা বের করতে পারি। সো এটা কেমন দেখো, যে পাই ইন্টু লিখো ডি প্রাইম বাই 2 তার স্কোয়ার। এই ডি প্রাইমটা হচ্ছে পরিবর্তিত অবস্থায় তারটার ব্যাস। ঠিক আছে, ইন্টু হচ্ছে 3.96 ইন্টু 10⁻6 মিটার স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এরকম লিখতে পারি যে ডি প্রাইম, ডি প্রাইমটা হচ্ছে পরিবর্তিত ব্যাস, অর্থাৎ তারের পরিবর্তিত ব্যাস কত আসতেছে সেই পরিবর্তিত ব্যাস, নট এটা কিন্তু ব্যাস হ্রাস, এটা কিন্তু পরিবর্তিত অবস্থায় তারের ব্যাসটা কত আসছে আমরা এটা বের করতেছি। সে তোমার ধরো যে এটা একটা তার ছিল, মানে এই যে আদি ব্যাস এটা ছিল হচ্ছে তোমার সেই ক্যাপিটাল ডি, দেন যখন এটাকে লম্বা করা হয়েছে
তখন এর যে পরিবর্তিত ব্যাস এইটা আমরা বের করছি, এইটা এটা হচ্ছে সেই ডি প্রাইম। বাট আমার লাগবে হচ্ছে যে ব্যাস হ্রাস, অর্থাৎ সাইড থেকে কতটুকু ব্যাস কমে যাচ্ছে সেই ব্যাস হ্রাসটা বের করতে হবে। তার মানে আদি ব্যাস থেকে আমি যদি ব্যাস পরিবর্তিত ব্যাস বিয়োগ করে দিই তাহলে কি পাবো, ব্যাস হ্রাসটা পেয়ে যাবো। তাহলে ব্যাস হ্রাস বা পরিবর্তিত ব্যাস ডি ড্যাশ ইজ ইকুয়াল টু তোমার হবে এটা রুট ওভার 4 ইন্টু 3.96 ইন্টু 10 ইনভার্স 6 ডিভাইডেড বাই 3.1416। সো এটা করলে আমরা পরিবর্তিত সেই ব্যাসটা পেয়ে যাচ্ছি, এবং এই ব্যাসটা আছে 2.24 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। সো এটা হচ্ছে আমার সেই পরিবর্তিত ব্যাস, বাট আমার লাগবে কি ব্যাস হ্রাস। সো আমরা ব্যাস হ্রাসটা বের করতে পারলেই সেই স্মল ডিটা পেয়ে যাব, অর্থাৎ আমার লাগবে হচ্ছে ব্যাস হ্রাস। সো আমরা এখানে আয়তন ইকুয়াল করে দিয়ে মেইনলি করে ফেলতে পারতেছি। সো আমার দরকার হচ্ছে যে ব্যাস হ্রাস, ব্যাস কতটুকু কমে যাচ্ছে সেটা বের করতে হবে, অর্থাৎ ব্যাস হ্রাস স্মল ডি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আদি ব্যাস মাইনাস পরিবর্তিত ব্যাস। তাহলে আদি ব্যাস ছিল হচ্ছে আমার এই যে 2.25 ইন্টু 10 ইনভার্স 3 মাইনাস 2.24 ইন্টু 10 ইনভার্স 3। সো এটা বিয়োগ করলে তুমি যে ব্যাস হ্রাস পাও সেই ভ্যালুটা আসে হচ্ছে আমার 4.55, এই মানটা আছে 4.55 ইন্টু 10 ইনভার্স 6, এটা তোমার আছে 10 ইনভার্স 6 এত মিটার। সো এটা হচ্ছে আমার সেই ব্যাস হ্রাস, অর্থাৎ একটা তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে ব্যাসটা কি পরিমাণ হ্রাস পাচ্ছে সেই ব্যাস হ্রাস পেয়ে গেছে। সো আমি ব্যাস হ্রাস জানি, আদি ব্যাস জানি, তাহলে আমরা দৈর্ঘ্য জানি, আদি দৈর্ঘ্য, এবং দৈর্ঘ্য কত % বৃদ্ধি করছি সেই দৈর্ঘ্যও জানি। তাহলে আমরা এখান থেকে পয়সনের অনুপাতটা বের করতে পারি। তাহলে আমরা জানি যে সিগমা ইজ ইকুয়াল টু কি হবে, ছোট ডি বড় এল বাই হচ্ছে বড় ডি ছোট এল। তাহলে স্মল ডি ব্যাস হ্রাস এটা পাইলাম হচ্ছে 4.55 ইন্টু 10 ইনভার্স 6, এল তোমার আদি দৈর্ঘ্য 3 মিটার এটা দেওয়া ছিল, এবং আদি ব্যাস এটা হচ্ছে 2.25 ইন্টু 10 ইনভার্স 3, এবং স্মল এল অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি এটা কিন্তু 0.03। সো এটা করলে তুমি সিগমার মানটা পাবা হচ্ছে 0.2, এটা তোমার 0.20। তাহলে সিগমার মানটা কত আসছে 0.20, কিন্তু এই রেঞ্জের কোনো ভ্যালু কিন্তু এখানে নাই, এটা কিন্তু একটা তোমার শুধু ম্যাচ করে 0.22, কিন্তু এক্স্যাক্টলি 0.22 আসে না, আমাদের আসছে 0.2। তো আমরা এটা মোটামুটি বলতে পারি, বাট বাকি ভ্যালুগুলো কি এর ধারে কাছেও নাই। তো আমরা এটা বলতে পারি আসলে কি যে লোহা হবে, যেহেতু সিগমার মানটা আসছে 0.2 এবং তোমার এখানে সিগমার মান 0.22 এর জন্য লোহা দেওয়া আছে, তার মানে তারটি কোন পদার্থের হবে, তাহলে তারটি হবে হচ্ছে আমার লোহার। আমরা এখান থেকে বলতে পারি, ডিসিশন নিতে পারি যে তারটি এটা হচ্ছে আমার লোহার তৈরি, ঠিক আছে। উদ্দীপকের তারটা হচ্ছে আমার কি, যে লোহা দিয়ে তৈরি। সো এটাই হচ্ছে আমার কথা। সো ঘ নম্বর কোশ্চেনে তোমাকে জাস্ট প্রথম ক্ষেত্রে যে তারের আয়তন, সেই আয়তন ইজ ইকুয়াল টু হচ্ছে পরিবর্তিত আয়তন, দেন ওই আয়তন থেকে আমরা আসলে পরিবর্তিত ব্যাস বের করছি, দেন ওই পরিবর্তিত ব্যাস থেকে আদি ব্যাস থেকে পরিবর্তিত ব্যাস বাদ দিলে আসলে ব্যাস হ্রাস পাচ্ছি, দেন এই ব্যাস হ্রাস দিয়ে আসলে আমি সিগমার মানটা বের করলে আসলে বলা যাচ্ছে তারটি কোন পদার্থের হবে, এটা হচ্ছে আমার লোহার তৈরি। তোমার হচ্ছে যশোর বোর্ডে তোমার ফার্স্ট পেপারের 4 নম্বর কোশ্চেন, বা আমাদের 4 নম্বর কোশ্চেনটা আসলে কি ছিল এটা আমরা একটু সলভ করি। দেখো এটা তোমাকে দেওয়া আছে হচ্ছে, এটা আসলে তোমার অষ্টম চ্যাপ্টারের যে পর্যায়ভিত্তিক গতি এটা রিলেটেড। তো একটি স্প্রিং এর মুক্ত প্রান্তে 500 গ্রাম ভর ঝুলালে এটি 5 সেন্টিমিটার প্রসারিত হয়ে সাম্য অবস্থায় আসে। একটি স্প্রিং আছে, সেই স্প্রিং এর মুক্ত প্রান্তে আমি যদি 500 গ্রাম ভর ঝুলাই এটি 5 সেন্টিমিটার কি হয় প্রসারিত হয়ে সাম্য অবস্থায় আসে। তার মানে সিনারিওটা হচ্ছে আমার এরকম, যে একটি স্প্রিং ছিল, আমি যদি স্প্রিং এর মুক্ত প্রান্তে, এটা তোমার ধরো স্প্রিংটা সাম্য অবস্থা, এটা হচ্ছে একদম কোনো প্রসারিত অবস্থা না, এটাকে বলা হচ্ছে আমার স্প্রিং এর সাম্য অবস্থা। কিন্তু আমি যদি স্প্রিং এর মুক্ত প্রান্তে একটা ভর ঝুলাই, যে 500 গ্রাম ভরের একটা বস্তু ঝুলাইলাম, তাহলে তুমি এইখানে যে ভর ঝুলাইলা এটার জন্য যে বল হচ্ছে সেই বল কত mg, এম এর মান হচ্ছে 500 গ্রাম, যে 500 গ্রাম মানে 0.5 কেজি, আর জি কত 9.8, সো এটা আসে 4.9 নিউটন। সো এরকম ভর ঝুলাইলে স্প্রিংটা কি হয়, এই যে 5 সেন্টিমিটার প্রসারিত হয়, স্প্রিংটা 5 সেন্টিমিটার প্রসারিত হয়ে আবার সাম্য অবস্থানে, তার মানে সে আগের অবস্থানে ব্যাক করে সাম্য অবস্থানে ফিরে আসে। এবং পরে একটা লাইন বলা আছে
যে এটিকে আরো 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দিলে সরল স্তন্তে স্পন্দনে স্পন্দিত হয়। যদি আমি এইটাকে আরো নিচের দিকে 4 সেন্টিমিটার প্রসারিত করি তাহলে এটা তোমার কি হয়, সরল স্পন্দিত স্পন্দনে স্পন্দিত হয়। ঠিক আছে, এটা তোমাকে বলা আছে। এখন তোমাকে বলছে স্প্রিংটির এই যে 4 সেন্টিমিটার প্রসারণে কৃত কাজ কত হবে, যে আমি স্প্রিংটাকে যদি 4 সেন্টিমিটার বাড়াই, সো এই ক্ষেত্রে কৃত কাজ কত। সো আমরা এটা ইজিলি বের করতে পারি। দেখো যে 4 সেন্টিমিটার প্রসারণে কৃত কাজ, তাহলে আমরা প্রথমে 5 সেন্টিমিটার প্রসারণ হয়েছে না, এবং এই 5 সেন্টিমিটার প্রসারণের ক্ষেত্রে তোমার বল কত, 4.9 নিউটন। তাহলে আমরা জানি যে স্পন্দন গতির ক্ষেত্রে বা স্প্রিং এর ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু কত, এফ ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে আমার কে এক্স। তো এখান থেকে আমি কেটা বের করবো যে স্প্রিং ধ্রুবকটা কত। স্প্রিং ধ্রুবক এটা সমান কত হবে, কে ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এফ বাই এক্স। তাহলে এখানে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 4.9, আর এক্স কত, এই যে 5 সেন্টিমিটার প্রসারণ, তার মানে 0.05। সো এটা করলে তুমি আসলে স্প্রিং ধ্রুবকটা পেয়ে যাচ্ছ, এবং এই স্প্রিং ধ্রুবকের মানটা আসে 98। স্প্রিং ধ্রুবক কত, 98 নিউটন পার মিটার। তো আমি এটা পাইলাম হচ্ছে স্প্রিং ধ্রুবক, যে এই স্প্রিংটার যে স্প্রিং ধ্রুবক এটা হচ্ছে 98 নিউটন পার মিটার। এখন পরের কোশ্চেনটা বলা আছে, এটাই বলছে 4 সেন্টিমিটার প্রসারণে, তাহলে আমরা 4 সেন্টিমিটার প্রসারণে কাজ বের করব। আমার বের করতে হবে হচ্ছে কৃত কাজ। তাহলে আমরা জানি স্প্রিং প্রসারণের কৃত কাজ কত ছিল, যে হাফ কে এক্স স্কোয়ার। এখানে তোমার যে কে এর মান কত হবে, যে কে এর মানটা হচ্ছে আমার 98, আর এক্স কত বলো তো, 4 সেন্টিমিটার প্রসারণে। এখানে হচ্ছে 4 সেন্টিমিটার প্রসারণে কৃত কাজ 0.04 তার স্কোয়ার। এটা করলে তুমি আসলে স্প্রিং প্রসারণে কৃত কাজ পেয়ে যাচ্ছে, এবং এটা 0.0784 জুল। সো এটা হচ্ছে আমার সেই 4 সেন্টিমিটার প্রসারণে কৃত কাজ। সো ফার্স্টে হচ্ছে আমরা এই যে 5 সেন্টিমিটার প্রসারিত হওয়ার পরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে স্প্রিংটা আবার সাম্য অবস্থানে ব্যাক করে। দেন এইটা দিয়ে আসলে আমরা স্প্রিংটার স্প্রিং ধ্রুবকটা বের করছি, যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স। সো এখান থেকে কে এর মানটা বের করছি। দেন আমরা স্প্রিং প্রসারণে বা স্প্রিংয়ে যদি আমি মুক্ত প্রান্তের এক্স মিটার সরণ ঘটাই, সো ওই ক্ষেত্রে কৃত কাজ হাফ কে এক্স স্কোয়ার। তার মানে এখানে এক্স এর মান হচ্ছে 4 সেন্টিমিটার, তার মানে 0.04 মিটার। সো এটা হচ্ছে আমার সেই কৃত কাজ। পরের কোশ্চেনটা বলছে স্প্রিং এর মুক্ত প্রান্তে আরো 100 গ্রাম ভর ঝুলাইলে, স্প্রিং এর মুক্ত প্রান্তে আগে ছিল কত, 500 গ্রাম, বাট ওর সাথে আমি এক্সট্রা আরো কি করতেছি, 100 গ্রাম ভর বেশি ঝুলাচ্ছি। যুক্ত করলে স্প্রিং এর সরল স্পন্দিত স্পন্দনের কম্পাঙ্কের কি পরিবর্তন হবে। তো এখানে একটা লাইন মিস হয়ে গেছে, সেটা তোমাকে বলা আছে যে কম্পাঙ্কের সরল স্পন্দিত স্পন্দনের কম্পনের বা কম্পাঙ্কের কি পরিবর্তন হবে। তো আমরা এখানে আসলে বের করব যে স্প্রিংটার কম্পাঙ্ক কত যখন তোমার 500 গ্রাম ভর ছিল, এবং যখন তুমি 500 গ্রামের সাথে আরো 100 গ্রাম বেশি ভর যুক্ত করতেছো। তো তুমি তোমার এখানে স্প্রিংটার স্প্রিং ধ্রুবক বলা আছে না, যে আমরা স্প্রিং ধ্রুবকের মানটা বের করে আসছি, এটা ছিল তোমার 98 নিউটন পার মিটার। এটা ছিল হচ্ছে আমার সেই স্প্রিং ধ্রুবক। দেন তাহলে আমরা জানি যে স্প্রিং এর ক্ষেত্রে তোমার যে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে ছিল। ঠিক আছে, সো আমি কিন্তু একই স্প্রিং এর নিচে ভর ঝুলাচ্ছি আরো 100 গ্রাম। সো এটা এমন না যে আমি স্প্রিংটাকে কেটে ফেলছি, কেটে অর্ধেক করছি দেন ভর ঝুলাইছি। যদি স্প্রিংটাকে কাটা হইতো বা অর্ধেক করা হইতো বা 2/3 করা হইতো তাহলে আসলে স্প্রিং ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাইতো। কিন্তু আমার এখানে স্প্রিং একই স্প্রিং, এবং ওইটার নিচে আমি জাস্ট ভরটা বাড়াচ্ছি, তো ভর ঝুলাচ্ছি। সো ওই ক্ষেত্রে আসলে স্প্রিং ধ্রুবকটা তোমার সেমি থাকতেছে। তাহলে এটা আমরা জানি, বা এটাকে আমরা একটু এরকম লিখতে পারি যে পর্যায়কাল টি মানে কি 1/f লেখা যায়, ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে লেখা যায়। এই ফর্মুলাকে আমি প্রথম ক্ষেত্রে লিখব। প্রথম ক্ষেত্রে তোমার প্রথম ক্ষেত্রে কি ছিল, 500 গ্রাম ভর ছিল। 500 গ্রাম ভরের জন্য তার একটা কম্পাঙ্ক ছিল, তার মানে এটাকে আমরা এরকম লিখতে পারি 1/f1 সেই কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার। প্রথম ক্ষেত্রে তোমার ভর ছিল কত বলো তো, 500 গ্রাম। 500 গ্রাম মানে আসলে কি লেখা যায়, এটা তুমি লিখতে পারো 0.5 কেজি বাই কে। সো কে এর মানটা তুমি কে লিখে দাও, এটা 1 নম্বর ইকুয়েশন। দেন দ্বিতীয় ক্ষেত্রে কি করছো, দ্বিতীয় ক্ষেত্রে তুমি স্প্রিং এর নিচে আর 100 গ্রাম ভর বেশি ঝুলাইছো। এই ক্ষেত্রে কম্পাঙ্ক চেঞ্জ হয়েছে, এটা 1/f2 ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার, এটা কত হবে 0.5 প্লাস আরো 100 গ্রাম, তার মানে 0.1 ডিভাইডেড বাই কে।
এটা হচ্ছে তোমার সেই 2 নম্বর ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন সলভ করে আসলে আমি f1 এবং f2 এর মধ্যে বা কম্পাঙ্কের মধ্যে কি চেঞ্জটা আসতেছে এটা বের করতে পারি। এইখান থেকে করা যায়। তুমি এরকম করে দাও, 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে দেওয়া হয়, তাহলে আমরা এটা এরকম পাইতে পারি, উল্টে যাবে, f2 চলে যাচ্ছে উপরে, f1 চলে আসতেছে নিচে। সো 1 নম্বর ভাগ হচ্ছে 2 নম্বর, সো তোমার 2 পাই কাটে এবং এটাকে এরকম লেখা যায় √0.5/k, এটা উল্টে যে তোমার এই কেটা চলে যায় উপরে এবং নিচে চলে আসে 0.6। এটা করলে তোমার এই যে কে কাটতেছে এটা পাচ্ছি 0.5/0.6। এটা হচ্ছে আমার সেই f2/f1। সো আমি এখান থেকে f2/f1 এই অনুপাতটা কত আসে এটা আমরা বের করি। 0.5 ডিভাইডেড বাই 0.6 বর্গমূল, এটা করলে তোমার আসে হচ্ছে রুট ওভার আনসার 0.928। এটা আসলে 0.928। সো এটা পাচ্ছি হচ্ছে আমরা কম্পাঙ্কের অনুপাত। সো আমরা এখানে বলছে স্পন্দনের কম্পাঙ্কের পরিবর্তন কত হবে, এই পরিবর্তনটা আমরা বের করতে পারি। পরিবর্তন আসলে কি, যে ভর ঝোলানোর আগে যে কম্পাঙ্ক ছিল এবং ভর ঝোলানোর পরে যে কম্পাঙ্ক হচ্ছে এই পরিবর্তনটা। তুমি এখান থেকে এরকম পাচ্ছ যে f2 বাই হচ্ছে f1 ইকুয়াল টু 0.928। আমরা এখান থেকে আসলে এরকম লেখা যায় f2 ইজ ইকুয়াল টু লিখতে পারি 0.928 ইন্টু হচ্ছে f1। এটা লেখা যাচ্ছে। তাহলে এখন তোমার কম্পাঙ্কের পরিবর্তন বের করো, যে কম্পাঙ্কের পরিবর্তন কত হবে। পরিবর্তন মানে কি, শুরুতে ছিল কত, ভর ঝোলানোর আগে ছিল f1, দেন পরে হচ্ছে কত f2 বাই হচ্ছে f1, মানে শতকরা পরিবর্তন চলে আসে, যে কম্পাঙ্কের শতকরা পরিবর্তন করবে ইনটু হচ্ছে 100%। আমার f1 এর মান এটা তোমার f1 ই ছিল, আর f2 কত আসছে 0.928 ইনটু হচ্ছে f1 ডিভাইডেড বাই f1 ইনটু হচ্ছে 100%। তো আমরা এখানে আসলে কম্পাঙ্কের শতকরা পরিবর্তন করি। f1 যদি আমি কমন নেই তাহলে এখানে পাচ্ছি 1 মাইনাস 0.928 ডিভাইডেড বাই f1 ইনটু হচ্ছে 100%। তোমার এখানে f1 কাটতেছে, সো এটা বিয়োগ করলে পাবা, সো 1 মাইনাস আনসার ইনটু হচ্ছে 100, সেটা তোমার 8.71। অর্থাৎ কম্পাঙ্কের পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা আমরা পাচ্ছি যে কম্পাঙ্কের পরিবর্তন বা ডেল এফ, এটা আসলে হচ্ছে 8.71%। এটাই তোমার সেই আনসার, কম্পাঙ্কের পরিবর্তন কত। সো এইখানে আমার জাস্ট কিছুই না, যে প্রথম ক্ষেত্রে আমি যখন 500 গ্রাম ভর ছিল তখন একটা কম্পাঙ্ক পাচ্ছি, দেন 100 গ্রাম ভর বেশি হলে কম্পাঙ্ক চেঞ্জ হচ্ছে, দেন দুইটা ইকুয়েশন থেকে আমি f1 f2 সম্পর্কটা আনছি, দেন ওইখান থেকে পরিবর্তনটা বের করে ফেলছি। সো যে কোনো পরিবর্তন মানে আদি মাইনাস পরিবর্তিত বাই আদি ইনটু 100%। ঠিক আছে, এটা হচ্ছে আমার কম্পাঙ্কের পরিবর্তন। আচ্ছা, এটা হচ্ছে তোমার 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন তোমার ওই পর্যায়ভিত্তিক গতি চ্যাপ্টারের এই কোশ্চেন। এটা তোমাকে বলা আছে স্পন্দনশীল কোন একটা কণার সরণের সমীকরণ দেওয়া আছে এবং স্পন্দনশীল কোন একটা কণার ভর দেওয়া আছে। ঠিক আছে, স্পন্দনশীল কোন কণার সরণের সমীকরণ x = 0.1 sin 0.5 পাই টি প্লাস পাই/5। এখন তোমাকে বলছে যে সর্বোচ্চ বিস্তারে কণাটির প্রত্যয়নী বল কত হবে। তাহলে সর্বোচ্চ বিস্তারে আমরা প্রত্যয়নী বল কেমনে বের করতে পারি দেখা যাক। সর্বোচ্চ বিস্তারে প্রত্যয়নী বল কত হবে, তাহলে তোমাকে স্পন্দনশীল কোন কণার ভর দেওয়া ছিল 0.1 কেজি এবং কণাটার সরণের সমীকরণ দেওয়া আছে। আমাকে বলছে যে সর্বোচ্চ বিস্তারে প্রত্যয়নী বল। তো প্রত্যয়নী বল মানে কি, আসলে যে বলের জন্য স্পন্দনশীল কোনো একটা কণা তার আগের অবস্থানে বা সাম্য অবস্থানে ফিরে আসে তাকে আমরা বলি হচ্ছে প্রত্যয়নী বল। সো এখন এই সরণের সমীকরণ এটা একটু সলভ করার ট্রাই করি আমরা। 0.1 দেওয়া আছে 0.1 সাইন 0.5 পাই টি প্লাস হচ্ছে কত দেওয়া আছে পাই/5। এটা তোমাকে দেওয়া আছে সরণের সমীকরণ। তাহলে তুমি কি এইটা আসলে জানো, এই সমীকরণ তুমি এটা আসলে জানো না, তুমি জানো যেটা জানো সেটা হচ্ছে যে আমরা যেটা জানি স্পন্দনশীল কোন কণার যে সমীকরণটা আমরা জানি সরণের, সেই সমীকরণ ছিল x = a sin ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা। এইটা আমরা জানি,
কিন্তু তোমাকে যে সমীকরণটা দেওয়া আছে এটা দেখতে কেমন মনে হচ্ছে, একটু উল্টাপাল্টা না? তাহলে এখন তোমার কিচ্ছুই না, জাস্ট কম্পেয়ার করতে হবে যে এই সমীকরণ যেটা তুমি জানো এইটার সাথে হচ্ছে আমি কম্পেয়ার করব তোমাকে যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণটাকে। তাহলে তুমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এ সমান কত, 0.1, অর্থাৎ আমি একদম তুলনা করতেছি যে এটাকে নিয়ে এরপরে বসাই দিলাম, দিয়ে ওইখানে যা যা পড়তেছে ওটা তোমার ইকুয়াল, অর্থাৎ আমি এখানে কম্পেয়ার করলে পাচ্ছি a ইজ ইকুয়াল টু 0.1 মিটার, অর্থাৎ আমি বিস্তার পাইলাম হচ্ছে এত। দেন তুমি কম্পেয়ার যদি করো, তার মানে এই যে ওমেগার জায়গায় কত পাচ্ছি, 0.5 ইন্টু পাই পাচ্ছি না, যে কম্পেয়ার করলে আমি ওমেগার জায়গায় কত পাচ্ছি, 0.5 ইন্টু পাই, অর্থাৎ যে ওমেগা সমান আসতেছে 0.5 ইন্টু হচ্ছে পাই। ওকে, এবং যে তোমার দশা পার্থক্য ছিল বা ডেল, এটা তোমার আসতেছে কত, পাই বাই 5, বা এটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই। তোমাকে বলছে সর্বোচ্চ বিস্তারে, এই লাইনটা গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ বিস্তারে প্রত্যায়নী বল কত হবে। তাহলে আমরা জানি যে, আমরা কি জানি গ নম্বরের ক্ষেত্রে, যে আমরা নর্মালি হচ্ছে বল এফ ইজ ইকুয়াল টু কি জানি, এটা আমরা জানি। বাট আমাকে একটা লাইন বলছে সর্বোচ্চ বিস্তার, অর্থাৎ স্পন্দনশীল কোন একটা কণার সর্বোচ্চ বিস্তারে ত্বরণ হয় হচ্ছে সর্বোচ্চ। তার মানে আমরা এই যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এবং এটা লিখবো হচ্ছে এম এ ম্যাক্স, অর্থাৎ আমি যদি সর্বোচ্চ বিস্তারে বল বের করতে চাই, তাহলে তোমার এই যে সর্বোচ্চ বিস্তারে যে ত্বরণ হবে, সেই ত্বরণটা হবে হচ্ছে সর্বোচ্চ ত্বরণ, যে এ ম্যাক্স। তাহলে আমরা কি জানি যে স্পন্দনশীল কোন একটা ত্বরণ কি ছিল বলতো, ত্বরণ ছিল হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ, অর্থাৎ সর্বোচ্চ বিস্তারে ত্বরণ ছিল হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। তো এই মাইনাসটাকে একটু সামনে পাঠিয়ে দাও, তাহলে এম ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে এ লেখা যায়। এখানে তুমি মান বসায় দাও, যে মাইনাস 0.1 ভর দেওয়া আছে, ওমেগার মান কত, এই যে ওমেগার মান হচ্ছে 0.5 পাই, সেটা হচ্ছে 0.5 ইন্টু পাই আর স্কোয়ার, এবং এ দেওয়া আছে কত, 0.1। সো এটা করলে তুমি আসলে সেই প্রত্যায়নী বল পেয়ে যাচ্ছ সর্বোচ্চ বিস্তারে 0.0246 এত নিউটন। ঠিক আছে, তো মান এখানে সবগুলো বসাইলে তুমি আসলে সেই সর্বোচ্চ বিস্তারে যে প্রত্যায়নী বল পাবা, সেই বলের মানটা হচ্ছে 0.0246। তো এখানে কিছুই না, জাস্ট আমরা এই এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তারে ত্বরণ, এবং সর্বোচ্চ বিস্তারে ত্বরণ ছিল হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। ঠিক আছে, আচ্ছা এটা আমরা বের করতে পারছি সামহাউ। এখন পরের কোশ্চেনটা কি বলছে, যখন তোমাকে দুটা টাইম দিয়ে দিছে টি ইজ ইকুয়াল টু 0.5 সেকেন্ড এবং টি ইজ ইকুয়াল টু 0.75 সেকেন্ড, এই সময় পরে যান্ত্রিক শক্তির নিত্যতা যাচাই করতে হবে। তার মানে এই দুইটা সময় পরে আসলে যান্ত্রিক শক্তি মানে কি, গতি শক্তি প্লাস বিভব শক্তি, অর্থাৎ আমরা এখানে এই দুইটা সময় পরে স্পন্দনশীল কোন একটা কণার মোট শক্তি বের করব, এবং এই মোট শক্তি আসলে সেম হয় কিনা ওইটা একটু দেখার ট্রাই করবো। এটা আমরা একটু করি, যে স্পন্দনশীল কোনো কণার তোমার 0.5 সেকেন্ড এবং 0.575 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তির নিত্যতা বের করি। আচ্ছা আমার এখানে আরেকটা জিনিস লাগবে, যে আমরা তুলনা করে যে জিনিসটা পাচ্ছি, যে ওমেগা সমান কত পাইছিলাম বলতো, 0.5 পাইলাম না, যে আমরা কম্পেয়ার করলে তোমার এখানে এই যে ওমেগা সমান পাচ্ছি হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে পাই। তো তুমি আরেকটা জিনিস জানো যে ওমেগা সমান কত, যে ওমেগা সমান ছিল হচ্ছে 2 পাই বাই টি। তো আমরা স্পন্দনশীল কোন একটা কণার পর্যায়কালটা বের করবো, যে 0.5 ইন্টু হচ্ছে পাই। সো এখানে পাই পাই টিং টিং কেটে যায়, তুমি এটা পাচ্ছ হচ্ছে 2 বাই টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5। তোমার লাগবে হচ্ছে টি, টি ইজ ইকুয়াল টু কত হবে, 2 বাই 0.5। তার মানে তোমার এটা আসে কত, 4 সেকেন্ড, অর্থাৎ আমরা স্পন্দনশীল যে কণাটা ছিল সেই কণার পর্যায়কালটা পেয়ে গেছি, অর্থাৎ 4 সেকেন্ড। 4 সেকেন্ড পর পর সে কি হয়, একটা স্পন্দন দিচ্ছে বা পূর্ণ দোল দিচ্ছে। এখন স্পন্দনশীল কোনো কণার পর্যায়কাল হচ্ছে 4 সেকেন্ড, বাট তোমাকে যে টাইম দুইটাতে বের করতে বলছে শক্তির নিত্যতা, সেই টাইম হচ্ছে 0.5 এবং 0.75। সো এখান থেকে আমরা আরেকটা জিনিস একটু বের করতে পারি, সেটা হচ্ছে এরকম, দেখো আমরা এই যে স্পন্দনশীল কোনো কণার বল ধ্রুবকের মানটা বের করতে পারি, যে বল ধ্রুবক ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ছিল, কে বাই এম। আমরা এখানে কে সমান কত লিখতে পারি, কে ইজ ইকুয়াল টু লেখা যায় ওমেগা স্কোয়ার ইন্টু এম। তাহলে ওমেগার মান কত ছিল, ওমেগার মানটা হচ্ছে এই যে 0.5 ইন্টু পাই তার স্কোয়ার ইন্টু এম হচ্ছে স্পন্দনশীল কোণার ভর 0.1। সো এটা করলে তুমি আসলে সেই বল ধ্রুবকের মানটা পেয়ে যাবা, এবং এই মানটা আসে হচ্ছে আমাদের মানটান বসাই দাও এখানে দিলে তুমি হচ্ছে
বল ধ্রুবকের মানটা চলে আসতেছে। এই মানটা আসে 0.246, অর্থাৎ এই মানটা আসে হচ্ছে আমার 0.246, বল ধ্রুবকের মান এত নিউটন পার মিটার। তাহলে আমরা এখানে দুইটা জিনিস বের করে ফেলছি, পর্যায়কাল এত এবং তোমার স্পন্দনশীল কোনো কণার যে বল ধ্রুবকের মান হচ্ছে আমার এত নিউটন পার মিটার। আচ্ছা, এটা আমার কাজে লাগবে কারণ আমরা যেহেতু যান্ত্রিক শক্তির নিত্যতা বের করব, তার মানে গতি শক্তি লাগবে, বিভব শক্তি লাগবে। সো ওইখানে তোমার কে জিনিসটা আছে, সো এটা আমরা একটু বের করতে পারি। আচ্ছা, আমরা দুইটা জিনিস একটু লিখে রাখি, যে পর্যায়কাল এত এবং বল ধ্রুবকের মান হচ্ছে এত। এইখানে একটু চাপার মধ্যে লিখে রাখো, পর্যায়কাল ছিল হচ্ছে 4 সেকেন্ড এবং তোমার যে কে এটা দেওয়া ছিল হচ্ছে 0.246 এত নিউটন পার মিটার। এই লাইনটা আমার একটু লাগবে পরের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা যেহেতু সরণের সমীকরণ দেওয়া আছে, তাহলে সময়ের সাথে তোমার এই যে সরণের যে গ্রাফটা হবে, সেই গ্রাফটা আসলে কি সাইনের গ্রাফ, কারণ সরণ মানে আসলে কি সাইন। আমরা এই গ্রাফটা একটু বোঝার ট্রাই করি, কারণ গ্রাফ ছাড়া এই কোশ্চেন পড়া একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এইদিকে হচ্ছে তোমার সরণ, স্পন্দনশীল কোনো কণার সরণ, এবং এই দিকে দেওয়া আছে কি সময়। ঠিক আছে, এখন আমি যদি যে এই পুরো একটা পর্যায়কাল নেই, মনে করো এটা ও থেকে, যে ও থেকে এ, এটা হচ্ছে আমার পুরো একটা পর্যায়কাল, অর্থাৎ এই যে ও থেকে এ তে আসতে তোমার যে টাইমটা লাগে, সেই টাইমটা ছিল কত বলতো, 4 সেকেন্ড। অর্থাৎ যে ও থেকে এ তে আসতে আমার যে সময় লাগতেছে, এটা হচ্ছে পর্যায়কালের সময় 4 সেকেন্ড। তাইলে তুমি বলো যে এই যে ও থেকে যদি আমি বি চিন্তা করি, তাহলে এইটা কত হবে? ডেফিনেটলি পর্যায়কালের অর্ধেক, তার মানে এটা হচ্ছে আমার 2 সেকেন্ড। ঠিক আছে, যে ও থেকে বিতে আসতে সময় লাগতেছে কত? পর্যায়কালের অর্ধেক, তার মানে এটা হচ্ছে 2 সেকেন্ড। এখন আমি যদি এই যে ও থেকে বি এর আরো অর্ধেক করে ফেলি, তার মানে এই যে সর্বোচ্চ যে বিস্তারটা ছিল এইখানে চিন্তা করতে চাই, এই যে এই পয়েন্টটা চিন্তা করো, এটার নাম দাও সি। অর্থাৎ এই যে ও থেকে সিতে আসতে তোমার সময় লাগবে কত? ও থেকে বিতে যাইতে সময় লাগতেছে 2 সেকেন্ড, তাহলে ও থেকে সিতে আসতে লাগবে হচ্ছে আমার ও বি এর অর্ধেক, তার মানে এটা হবে হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে, যে আমার ও থেকে সিতে আসতে সময় লাগতেছে কত? 1 সেকেন্ড। 1 সেকেন্ড পরে কণাটার সরণ কত? কণাটার সরণ হচ্ছে সর্বোচ্চ বিস্তার, তার মানে এ। 1 সেকেন্ড পরে তোমার সর্বোচ্চ সরণ হচ্ছে কত? এ, বা সর্বোচ্চ বিস্তার পয়েন্টে। এখন আমি যদি 1 সেকেন্ডের অর্ধেক করে ফেলি, তার মানে 0.5 সেকেন্ড, তাহলে 0.5 সেকেন্ড পরে জিনিসটা আমি এরকম পাচ্ছি না, দেখো 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে তোমার সরণ কত? কণাটার সরণ হচ্ছে এ, মানে 1 সেকেন্ড পরে গ্রাফ থেকে যে 1 সেকেন্ড পরে তোমার সরণ হচ্ছে সর্বোচ্চ বিস্তারে। দেন আমি যদি হচ্ছে 0.5 সেকেন্ড করে ফেলি, তাহলে 0.5 সেকেন্ডের ক্ষেত্রে কত হবে? ডেফিনেটলি এটা হচ্ছে তোমার এ বাই 2 না? সেই 0.5 মানে আসলে কি লেখা যায়? হাফ লেখা যায়। তাহলে যে হাফ সেকেন্ড পরে তোমার এটা কথা হচ্ছে এ বাই 2, অর্থাৎ এই যে 0.5 সেকেন্ড পরে কণাটার সরণ কত? এ বাই 2, বিস্তারের অর্ধেক। সো আমরা এই যে 0.5 সেকেন্ডে যেহেতু সরণ জেনে গেছি, তার মানে আমি এখান থেকে গতিশক্তি বের করতে পারবো, বিভব শক্তি বের করতে পারবো। এটা হচ্ছে আমার এই যে 0.5 সেকেন্ড সময় পরে সরণ, অর্থাৎ যে টি ইজ ইকুয়াল টু যখন 0.5 সেকেন্ড, তখন তোমার এই যে এক্স এর ভ্যালু হচ্ছে এটা, যে এ বাই 2। তাহলে আমরা এখান থেকে আসলে কি বের করবো? যে এরকম লিখো যে টি ইজ ইকুয়াল টু 0.5 সেকেন্ড, তাহলে এই সেকেন্ড পরে আমরা একবার গতিশক্তি বের করবো। তাহলে গতিশক্তি কি জানি? কে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। একবারে লিখে দাও, স্পন্দনশীল কোনো কণার গতি শক্তি ছিল কে ইজ ইকুয়াল টু হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে তোমার কে এর মান তুমি জানো, কে এর মান বের করে আসছো, দেখো 0.2